আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ধন্যবাদ আজকে যারা আমাদের অনলাইন সেশনে যুক্ত হয়েছেন। তো আজকের সেশনটা হয়তো একটু অন্যরকম হবে, ফর্মাল ইনফর্মাল মিলে হবে। আমাদের সেশনে যেহেতু কোনো ধরাবাঁধা নিয়ম নাই, এজন্য আর আমাদের অডিয়েন্স এবং স্পিকার সাধারণত বেশিরভাগই রুয়েটের। আমাদের স্পিকার বেশি সবসময় রুয়েটের এবং আমাদের অডিয়েন্স যারা থাকে বেশিরভাগই রুয়েটের থাকে। সেজন্য আমরা সাধারণত স্বাভাবিকভাবে কথাবার্তা বলার চেষ্টা করি। তো আজকের সেশনের শুরুতে আমি আমার পরিচয় একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান, আমি সিভিল 12 সিরিজের রুয়েটের। বর্তমানে আমেরিকাতে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্টে পিএইচডি করতেছি, পার্ট টাইম পিএইচডি, এবং পাশাপাশি একটি কোম্পানিতে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর আজকে আমাদের সেশন স্পিকার হিসেবে আছে ভাইয়ের নাম, খুব সংক্ষেপে হচ্ছে শাফিন ভাই। শাফিন ভাইকে শাফিন নামে মনে হয় সব থেকে বেশি চিনে রুয়েটের যারা মানুষ আছেন। ভাই হচ্ছে সিভিল 10 সিরিজের বর্তমানে সিনিয়র সহকারী সচিব হিসেবে এডুকেশন লিভে আছেন, এবং পড়াশোনা করতেছেন বর্তমানে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আহ, ওনার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে গ্লোবাল মাস্টার্স অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং ভাই হচ্ছে 37তম বিসিএস ক্যাডার, 37তম বিসিএস ক্যাডার। আর আরো একটু বলে নেই, সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে কোরিয়ার সব থেকে ভালো ইউনিভার্সিটি বর্তমান র্যাঙ্কিং যদি আমরা তুলনা করি। এবং আমার যতদূর মনে হয় 2026 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ উইদিন 40, কিউএস র্যাঙ্কিং এ এরকম র্যাঙ্কিং। তো অনেক ধন্যবাদ ভাই যে আজকে আমাদের সেশনটা নেওয়ার জন্য। তো ভাইয়ের কাছ থেকে আমরা হয়তো সবকিছু বিষয়ে মোটামুটি জানার চেষ্টা করব। ভাই চেষ্টা করবে ভাইয়ের অভিজ্ঞতা থেকে, ভাইয়ের যতটুকু জ্ঞান রয়েছে তার থেকে আমাদের মাঝে ভাইয়ের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। যে তিনি কি তিনি সিভিল ইঞ্জিনিয়ার থেকে আসলে অ্যাডমিন ক্যাডারে যাওয়া এবং সেখান থেকে হায়ার স্টাডি পার্সুর করা। জার্নিটা হয়তো একটু অন্যরকম হইতে পারে, আমরা সবকিছু আহ, জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আর সময় না নিয়ে আমি ভাইকে ফ্লো ছেড়ে দিব। তার আগে যারা অডিয়েন্স আছেন তাদেরকে বলে রাখি, আমাদের সেশনটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, সেশনটা আমরা শেয়ার করে দিব শেষে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেশন চলাকালীন সময়ে চ্যাটে লিখতে পারেন, অথবা সেশন শেষে হ্যান্ড রেজ করে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। তো আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আহ, শাফিন ভাই, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ আশিক। আহ, আহ, আমাদের আজকে এই সেশনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সকলকে এখানে আসলে আমি আমার যতটুকু ধারণা এখানে যারা আছে ম্যাক্সিমামই আমার জুনিয়র হবে। তো আমি তুমি করেই সম্বোধন করব। তারপর কোনো সিনিয়র থাকলে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমার পরিচয় ইতিমধ্যে আশিক দিয়েছে, তো আমি আর ইয়ে করছি না। তারপর একটু বলি, আমি রুয়েটে 2010 সিরিজে সিভিল ইঞ্জিনিয়ারিং এর 2010-এ পর 2016 সালে আমি গ্রাজুয়েশন, 2016 ফেব্রুয়ারিতে আমাদের ব্যাচের গ্রাজুয়েশন কমপ্লিট হয়। এরপরে আমি 37তম বিসিএস এ যোগদান করি। 37তম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল এটা। এই বিসিএস এ আমি বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে 2019 সালে যোগদান করলাম। যোগদান করার পরে 2019 থেকে 2022 সাল পর্যন্ত আমি উম, সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরে কাজ করেছি। এরপরে সহকারী কমিশনার ভূমি হিসেবে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, বালাগঞ্জ উপজেলা এবং পরবর্তীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় 2024 সাল পর্যন্ত কাজ করেছি। এরপরে আমি 2024-25 সাল পর্যন্ত কাজ করেছি। এরপরে 25 সালের এপ্রিল মাসে আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে 2.5 মাসের মতো কাজ করেছিলাম। আহ, তৎকালীন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একান্ত সচিব হিসেবে ছিলাম। তো তারপরে আমি এই সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সুযোগ পাই, গ্লোবাল মাস্টার্স অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। এরপরে আমি 2025-এর আহ, আগস্টের আমি এখানে চলে এসেছি। সেপ্টেম্বর থেকে আমি কন্টিনিউ করছি। তো আমাদের আমি আজকে উম, চেষ্টা করেছি আমাদের সেশনটাকে ঠিক এভাবে সাজানোর। সেশনে আউটলাইনটা আমরা প্রথমে কিছু কথা বলবো আমাদের ইউনিভার্সিটি লাইফ নিয়ে। এরপরে বিসিএস বা গভর্নমেন্ট জবের জার্নিটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব।
আহ, এটা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন এবং স্কলারশিপের বিষয়গুলো, আর সাউথ কোরিয়ায় হায়ার স্টাডি, এই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব কথা বলা। এর পাশাপাশি উম, এই সংক্রান্ত বিষয় অর্থাৎ হচ্ছে গভর্নমেন্ট জব, হায়ার স্টাডি বিষয়ে তোমাদের যার যে কোনো প্রশ্ন থাকলে আমরা সেশনের শেষ দিকে সেগুলো আমি প্রশ্নগুলো নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতায় আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করব সবাইকে সাহায্য করার। ধন্যবাদ। তো আন্ডার গ্রাজুয়েট লাইফে অর্থাৎ ভার্সিটিতে ঢোকার পরে প্রথমে আমাদের যেটা আমি মনে করি মোস্ট ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, সেটা হচ্ছে লাইফ গোলটা ঠিক করা। যে আমাদের অনেকগুলো পথ তৈরি হয়ে থাকে, আমি কোন দিকে যেতে চাই এটা তৈরি করা, এটা সেট আপ করা খুব জরুরি। আমি যদি বলি, আমার খুব আর্লি থেকে ইচ্ছা ছিল আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো এবং আমার ইচ্ছা ছিল রোডস অ্যান্ড হাইওয়েতে জব করার। কিন্তু পরবর্তীতে যখন বিসিএস প্রিপারেশন নিতে আসবো শেষ দিকে, তখন এক বড় ভাই আমাকে যে বলল যে বিসিএস এ যখন তুমি রোডস অ্যান্ড হাইওয়ের জন্য ট্রাই করবা ঠিক আছে করো, কিন্তু তোমার ওই 900 মার্কসের রিটেন পরীক্ষার মধ্যে 700 মার্ক একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে, তাহলে জেনারেল ক্যাডারের 200 মার্কের জন্য কেন চেষ্টা করতেছো না? অর্থাৎ হচ্ছে যে 900 মার্ক আমার টেকনিক্যালের 200 বাদ দিয়ে বাংলা দ্বিতীয় পত্রের 200, 100 এবং হচ্ছে যে উম, বিজ্ঞান বিজ্ঞানের 100, এই 200 মার্ক দিয়ে আমার হচ্ছে যে জেনারেল ক্যাডারের 900 মার্কের জন্য কেন ট্রাই করি না? তো উনি আমাকে পরামর্শ দিলেন যে বোথ ক্যাডারে চয়েস দেওয়ার জন্য, এবং পরবর্তীতে আমি গ্রাজুয়েশনের পরে বোথ ক্যাডারে চয়েস দিয়েছিলাম, দিয়ে আমরা যাই হোক আল্লাহর রহমতে আমি প্রথমবারই একটা ভালো ক্যাডার পেয়ে এই চাকরি কন্টিনিউ করছি। তো আমাদের মাঝে আহ, অ- স- বিশেষ করে তৃতীয় বর্ষ বা চতুর্থ বর্ষে যারা থাকে তাদের মধ্যে একটা বড় ডিলেমা কাজ করে যে আসলে কোন দিকে যাব। এবং সে অনেকের পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি অবস্থা, এই বিষয়গুলো খুব সমস্যা থাকে, যে ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে কিনা। অনেকেই এরকম আছে যারা নিজেরাই ফ্যামিলিকে সাপোর্ট দেয় ইউনিভার্সিটিতে পড়া অবস্থায়। তো সেক্ষেত্রে আসলে তাদের জন্য জিনিসটা টাফ হয়ে যায়। এরপরে বিসিএস একটা লম্বা জার্নি। প্রায় আমি 2016 সালের এপ্রিল মাসে 37তম বিসিএস এর অ্যাপ্লিকেশন করেছিলাম এবং জয়েন করেছিলাম 2019 সালের এপ্রিলে, অর্থাৎ হচ্ছে প্রায় 3 বছর সময় আমার লেগেছে। সো এই যে 3 বছর জব ছাড়া থেকেছি, এর মাঝে আমি একটা জব করেছি 8 মাস পদ্মা সেতু রেল লিঙ্ক প্রজেক্টে বাংলাদেশ রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আমি 2018 সালে জয়েন করেছিলাম, 2018 সালে আগস্ট মাসে জয়েন করে 2019-এর এপ্রিলে বিসিএস জয়েনের আগ পর্যন্ত 8 মাস সেখানে আমি জব করেছি। তো এই যে আহ, এই 8 মাস যদি বাদ দেই 3 বছরের মধ্যে, অর্থাৎ হচ্ছে 2 বছর 4 মাস আমি জব ছাড়া ছিলাম। তো এটা একটা বড় ইস্যু যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতে পারবে কিনা, বা আমার মাঝে এই কনফিডেন্সটুকু আছে কিনা যে আমি একটা সার্টেন সময় পরে আসলেই বিসিএস বলি বা অন্যান্য গভর্নমেন্ট জব সেটা আমি ক্র্যাক করতে পারবো কিনা। এই জিনিসগুলো উম, চিন্তা ভাবনা করে নিজের গোলটাকে সেট করা বা নিজের টার্গেটটাকে, গোল এবং টার্গেট দুটোই সেট করতে হবে আমাদের। আলটিমেট গোল যেটা থাকবে সেটার মধ্যে আমার ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো পার করাটা খুব জরুরি। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার ক্ষেত্রে খুব ভালো একটা কাজে দিয়েছিল যে উম, আমি ক্যাম্পাস থেকে বের হওয়ার পরে প্রথম যে সরকারি চাকরির পরীক্ষাটা দিয়েছিলাম, সেটাতে আমার ভাইবা দেওয়ার সুযোগ হয়েছিল। এটা বিএডিসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে একটা পরীক্ষা ছিল। তো এটাতে এমসিকিউ টাইপের একটা পরীক্ষা হয়েছে, এমসিকিউ টাইপের পরীক্ষার পরে আমার আহ, পরে তারা সরাসরি ভাইবা নিয়েছিল। তো এই যে প্রথম পরীক্ষাটায় আমি যখন টিকে গিয়েছিলাম, তখন আমার ফ্যামিলির বা আমার যারা আমার উপর ডিপেন্ডেন্ট ছিল বা যাদের আমার কাছ থেকে ডিজায়ার ছিল যে হ্যাঁ সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন তার জব করা উচিত বা তার কিছু একটা শুরু করা উচিত, তারা এতটুকু আশ্বস্ত হয়েছিল যে সে সঠিক পথে আছে, তাকে যদি একটু সময় সুযোগ দেওয়া যায় সে হয়তো ভালো সামনে ভালো সুযোগ তৈরি করতে পারবে। তো এটা আমাকে একটা বড় কাজে দিয়েছিল। ফলে আমি যেটা বলি যে গোলের পাশাপাশি নিজেদের টার্গেট গুলো, অর্থাৎ আহ, যেমন আমার টার্গেট শুরু থেকেই ছিল বা গোল আমার শুরু থেকে ছিল বিসিএস ক্যাডার হওয়া, কিন্তু বিসিএস হওয়ার জন্য আমি ক্যাম্পাসে থাকাকালীন সময় কখনো আমার রিটেন পরীক্ষার জন্য পড়িনি। বিসিএস এর রিটেন পরীক্ষার সিলেবাস কি আমি এটা কখনোই জানতাম না। কিন্তু আমি বিসিএস এর প্রিলিমিনারিস জানতাম, কারণ আমার প্রথম টার্গেটটা হচ্ছে বিসিএস প্রিলির ধাপটা পার হওয়া। প্রিলির ধাপ পার হওয়ার জন্য যেটা করা দরকার সেটা করা। এবং আমার
এখন সিলেবাস কিরকম আমি জানি না, তবে আইবিএ কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব আমাদের নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে থাকে এমসিকিউ টাইপের, এগুলোতে আমি যে কয়েকটা পরীক্ষা দিয়েছিলাম এগুলোতে দেখেছিলাম যে আমাদের 80 মার্কসের একটা পরীক্ষা হয় এমসিকিউ। 1 ঘন্টা সময় থাকতো সাধারণত। এই 80 মার্কসের মধ্যে 60 মার্কস থাকতো জেনারেল নলেজ, এবং 20 মার্কস থাকতো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তো আমার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটা হয়তোবা এভারেজ হতো, তারপরেও আমি এই যে বাকি যে 60 মার্কের আমার এই প্রিপারেশনটা ছিল বিসিএস এর জন্য, এটা আমাকে খুব বেশ ভালো হেল্প করতো এই পরীক্ষাগুলো টিকার জন্য। আইবিএ ভিত্তিক পরীক্ষাগুলোতে বেশ ভালো করেছিলাম বরাবরই। বেশ কয়েকটা ভাইবা আমার দেওয়ার সুযোগ হয়েছিল। রাজুকে দিয়েছিলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে দিয়েছিলাম। এরপরে আরো ২-৩ টা প্রজেক্টে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো এ যে কারণে এটা বলছিলাম যে ১ম টার্গেটটা ছিল বিসিএস প্রিলিমিনারি পার করা। প্রিলিমিনারির জন্য এমসিকিউ পাস করা, এমসিকিউর জন্য যে সিলেবাসটা ছিল সেটা আমি ভালোভাবে ক্যাম্পাসে থাকতেও কিছুটা রপ্ত করেছিলাম। তো এই জিনিসটা আমাকে কাজে দিয়েছে। আল্টিমেটলি সেটা গিয়ে আমার ফাইনালি গোল সেট করতে সহজ হয়েছে আমার গোলটা। এবং এই যে আমি যেটা বলছিলাম যে আমি আইবিএ ভিত্তিক যে পরীক্ষাগুলো টিকেছে, আমি বুয়েটে বেশ কিছু নিয়োগ পরীক্ষা, বুয়েট ভিত্তিক নিয়োগ পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি, দিয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও যে আমার প্রিপারেশন এত ভালো ছিল না সিভিল ইঞ্জিনিয়ারিং এ, সেই কারণে আমি বুয়েটে যে সকল পরীক্ষা হয়েছে কোনোটাতেই আমি টিকিনি। এটা আসলে লুকানোর বা লজ্জা পাওয়ার কিছু নাই। যাই হোক, তো এ কারণে আমি বলি, এখানে আরেকটা ৩ নম্বর পয়েন্ট আমি যেটা বলেছি, ১ বা ২টা অল্টারনেটিভ ওয়ে রাখা। সো বিসিএস এর পাশাপাশি আমি অল্টারনেটিভ হিসেবে আমার টার্গেট ছিল যে যে আইবিএ যে সকল এমসিকিউ পরীক্ষা নিচ্ছে, যে সকল পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ এবং এরপরে সরাসরি ভাইবা হচ্ছে, সেই পরীক্ষাগুলো আমার একটা টার্গেট ছিল। এছাড়া টার্গেট ছিল পিএসসির অধীনে পিএসসির অধীনে নন ক্যাডার যে জবগুলো, সেগুলো টার্গেট ছিল। কারণ আমি পিএসসি ভিত্তিক বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, সিলেবাস অলমোস্ট কাছাকাছি ছিল। সো এটা একটা প্রিপারেশন ছিল। এর পাশাপাশি যে আমি যেহেতু আমার স্ট্রং সাইড খুঁজে পেয়েছিলাম জেনারেল নলেজে, মোর দেন মাই টেকনিক্যাল নলেজ রিগার্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং। সো আমি চেষ্টা করেছিলাম যে ব্যাংকের যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে সেখানেও একটা অপশন নিজের জন্য ক্রিয়েট করা, এবং সেগুলো বেশ কিছু পরীক্ষা আমি অ্যাটেন্ড করেছি। এবং এই পরীক্ষাগুলো করার পরে আমরা যেটা মনে হয়েছে বা ইয়ে হয়েছে যে আসলে নিজের একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন তৈরি করা দরকার। যে আমি যখন আমার গোল ঠিক করে নেব, গোল ঠিক করে নিলে আমার টার্গেট ধাপে ধাপে আমি সেটা তৈরি করে নেব, এবং আমার প্রথম টার্গেট পার হওয়ার জন্য আমার প্রিপারেশন কোন স্ট্যান্ডার্ডে হওয়া উচিত এবং এর সাথে আমার কি কি প্রিপারেশন থাকা উচিত, এটা এটা নিয়ে আমি বলবো যে সবাই প্রিপারেশন নেওয়া উচিত। আমাকে যদি বলা হয় যে আমি আমার আন্ডার গ্রাজুয়েট লাইফে কোন জিনিসটাকে চেঞ্জ করতে চাই, আমি এখনো বলবো যে আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি আমার রেজাল্টটাকে আরেকটু ভালো করার চেষ্টা করতাম। আহ, সবার কাছে, যে এখানে যারা স্টুডেন্ট আছে বা অনেকে হয়তো গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করে, অনেকের মধ্যে আমার যে ধারণাটা ছিল বা ওই সময় যে ধারণাটা, যে যেহেতু গভর্নমেন্ট জবের জন্য রেজাল্ট কোনো ফ্যাক্টর নয়, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস। সো অনেকেই দেখা যায় যে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এগুলো দেখা যায় যে তারা তাদের একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে অনেক বেশি সময় দেয় তাদের বিসিএস প্রিপারেশনের গিয়ে। তো এটা তাদের দেখা যায় কি হয় যে তাদের রেজাল্টটা, একাডেমিক রেজাল্টটা খারাপ করে ফেলে। তো আমার কাছে আমার সবার কাছে অনুরোধ থাকবে, অ্যাট লিস্ট ইউ শুড হ্যাভ এ ফার্স্ট ক্লাস রেজাল্ট ইন ইওর আন্ডার গ্রাজুয়েশন। এটা আসলে হয়তো যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে কোনো ডিফার করে না, কিন্তু এটা ডিফার করে এই যে পরবর্তী লাইফে গিয়ে। যেমন আমার যেমন আমি সামনে হয়তো বলবো এই বিষয়টা যে যখন আমি বাইরে হায়ার স্টাডির জন্য ট্রাই করছিলাম, তখন দেখেছি যে এটা আসলে একটা খুব বড় ব্যারিয়ার না হলেও স্টিল ইটস এ ব্যারিয়ার। যখন আরেকজনের সাথে আমার সিভি কম্পেয়ার করে, তখন এটা আসলে একটা এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন মেজারমেন্টের একটা টুল, রেজাল্ট। সো আমি সবাইকে বলবো যে অ্যাট লিস্ট ইউ শুড হ্যাভ এ ফার্স্ট ক্লাস ইন ইউর আন্ডার গ্রাজুয়েশন। সো এই সবগুলো মিলিয়ে তোমাকে যেটা করতে হবে যে টার্গেট অ্যাচিভ করতে হবে। টার্গেট অ্যাচিভ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা ডিসিপ্লিন ওয়েতে নিজে, এবং খুব ভালো একটা মাইন্ডসেট তৈরি করা।
সো ডিসিপ্লিনড ওয়ে এই কারণে বলবো যে তুমি জানো তোমার টার্গেট কি, তাহলে তোমাকে সেভাবেই তোমার টার্গেট অর্জন করার জন্য যা করার প্রয়োজন তা করতে হবে। আহ, আমাদের অনেকের কাছে অনেক রকম গল্প শুনি যে দিনে এত ঘন্টা পড়ে বিসিএস ক্যাডার হয়েছে, এত ঘন্টা পড়ে। আসলে এত ঘন্টা পড়তে হবে এরকম না, কিন্তু কথা হচ্ছে যে আমার যে সিলেবাস আছে সিলেবাসটুকু আমি যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি, এ ধরনের একটা মাইন্ডসেট তৈরি করা। এবং এই মাইন্ডসেটটা আমার মনে হয় যে আন্ডার গ্রাজুয়েশনে থাকার সময়, ভার্সিটিতে থাকার সময় যদি তৈরি করা যায়, যেহেতু টার্গেট এবং গোল দুটোই ফিক্স করে ফেলছি, তো তখন থেকে এটা শুরু করলে ভালো। দ্য আর্লিয়ার দ্য বেটার। ওকে, আমরা সকলেই আসলে গভর্নমেন্ট জবের পিছনে উম, অনেকে, যেহেতু গভর্নমেন্ট জবের কিছু পজিটিভ সাইড আছে, তো এই কারণে আমাদের অনেকেরই আশা, এবং আমরা সকলে অনেকে অধিকাংশ মানুষই চাই যে আমরা একটা ভালো গভর্নমেন্ট জব করবো। বিশেষ করে আমাদের জব সিকিউরিটিটা একটা বড় ইস্যু আমাদের দেশের কান্ট্রি প্রসপেক্টিভে, যেখানে আসলে লেবার ল থাকলেও যে মিনিমাম অ্যালাউয়েন্স বা স্ট্যান্ডার্ড কোনো অ্যালাউয়েন্সের কোনো ইস্যু এখনো নেই। সো এবং সেখানে রুলস গুলো কোম্পানিগুলো খুব একটা যে স্ট্রংলি ফলো করে তা নয়। তো আমরা এখানে দেখি আমি কিছু কথা বলার চেষ্টা করেছি গভর্নমেন্ট জব বা বিসিএস নিয়ে। গভর্নমেন্ট জবের অনেক পজিটিভ সাইড আছে, সেই সাথে কিছু নেগেটিভ সাইডও আছে। তো আমার মনে হয় যে মাইন্ডসেট করার পূর্বে দ্বিতীয়বার ভাবা উচিত এই বিষয়গুলো নিয়ে। প্রথম বিষয়টা বলবো হার্ড ওয়ার্ক ভার্সেস প্যাশন্স অ্যান্ড লাক। সো গভর্নমেন্ট জব, বিশেষ করে বিসিএস, এটা আসলে কি? এটাকে এটা আসলে হার্ড ওয়ার্ক নাকি ধৈর্য এবং ভাগ্যের পরীক্ষা? বিসিএস কিন্তু আসলে যে এই সবগুলো মিলিয়ে, বিসিএস বলি বা গভর্নমেন্ট জব বলি, এ সবকিছু মিলিয়ে তোমাদের কাছে যারা বিসিএস নিয়ে একটু আগ্রহী আছে বা ঘাটাঘাটি করে, তারা অনেকেই এটা যে দেখে বা জানে যে বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েও ফাইনালি তার গেজেটে নাম আসেনি। তো এটাকে কি এটা আসলে কোনটার মধ্যে পড়ে, হার্ড ওয়ার্ক নাকি এটা লাক? এটা আসলে তার ব্যাড লাক। হুম। তো সে 2 বছর টানা 2 বছর পরিশ্রম করে বিসিএস এর এরকম প্রতিযোগিতামূলক 3টা ধাপ পার করে আসলো, কিন্তু আসার পরে দেখা গেল যে শেষ পর্যন্ত গেজেটে নাম আসলো না। হুম। তো এই কারণে আমাদের হচ্ছে যে বিসিএস এ একই সাথে হার্ড ওয়ার্ক লাগবে, কঠোর পরিশ্রম করতে হয়, যেহেতু সিলেবাস অনেক বড় এবং প্রতিযোগিতা দিনকে দিন অনেক বেড়ে গেছে। এখনকার বাজারে তো যে স্যালারি হয়তো, হ্যাঁ, স্টার্টিং হিসাবে বেটার, বাট আফটার 5 ইয়ার্স যদি কম্পেয়ার করি, আমার যে বন্ধু বেসরকারি জব 5 বছর ধরে করছে আর আমি 5 বছরে গভর্নমেন্ট জব করছি, সে তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে অনেক ভালো পজিশনে চলে যায়। কিন্তু গভর্নমেন্ট জবের যেহেতু স্যালারিটা ইনক্রিমেন্টাল টাইপের, সো সেখানে খুব বেশি আগানোর সুযোগ থাকে না। কিন্তু তারপরও যে এই যে গভর্নমেন্ট জবের ইনিশিয়াল স্টেজটার জন্য আমরা যে হার্ডওয়ার্কটা করি, এটার পাশাপাশি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ধৈর্য এবং সাথে কিছুটা ভাগ্য। ধৈর্যটা এই কারণে বলি যে বিসিএস এই যে 2 বছর বা 3 বছরের জার্নি, অনেকেই এই পথ হারায় ফেলে বা হচ্ছে শুরু করে, কিন্তু 6 মাস 1 বছর যাওয়ার পরে ধৈর্য থাকে না। একটা বা দুইটা বিসিএস প্রিলিমিনারিতে হয়তো যদি কেউ সাফল্য না পায়, তার আর পরবর্তীতে মনে হয় যে না, আমরা হাল ছেড়ে দেয়। সো এটা করার আগে এজন্যই বলি যে মাইন্ডসেটটা আগেই করে নিতে হবে যে আমি আসলে এটা পারবো কিনা। এই লম্বা জার্নি কতদিন লাগবে কেউ জানে না, কিন্তু এই লম্বা জার্নি পাড়ি দিতে পারবো কিনা, এটা। এরপরের বিষয় যদি আসি, যে সময় এবং গ্যারান্টি, এই যে বললাম যে 2 বছর বা 3 বছরের একটা সময় চলে যাবে আমার ক্যারিয়ার থেকে। আমার যে বন্ধুটা জব আমার গ্রাজুয়েশন করার সাথে সাথে জবে ঢুকছে, সে কিন্তু মোটামুটি 3 বছরের একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে নিচ্ছে, যে সময়ে আমি কিছুই করছি না বা জাস্ট বসে থেকে একটা বিসিএস এর জন্য। ধরে নিলাম যে প্রথম বিসিএস আমার হয়ে গেল, তাহলে তারপরও যে 3টা বছর আমি আমার অভিজ্ঞতার খাতায় জিরো, শূন্য। কিন্তু আমার যে বন্ধু বেসরকারি জবে ঢুকেছে, ধরলাম সে একটা ফার্মে ঢুকে সে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম দিকে কিছু কাজ করেছে, জিও টেকনিক্যাল বা হচ্ছে যে ডিজাইনিং এর কাজে ঢুকেছে, বা যে সে কোনো একটা বিষয়ে এক্সপার্টাইজ অর্জন, সে কিন্তু ইতিমধ্যে একটা না একটা বিষয়ে এক্সপার্টাইজ অর্জন অর্জন করে ফেলেছে। কিন্তু সেই সময়টাতে আমার আলটিমেট অর্জন হচ্ছে জিরো। কিন্তু অন্যদিকে হচ্ছে কি, যে আমি যে জবটার জন্য চেষ্টা করছি, এটা যদি
আমি অর্জন করতে পারি, অ্যাচিভ করতে পারি ফাইনালি, ইটস গিভ মি দ্য গ্যারান্টি দ্যাট নেক্সট 30 or 35 ইয়ার্স আমি অ্যাটলিস্ট আমার ভবিষ্যৎ সিকিউরড। এটা শুধু আমার জন্য নয়, আমার ফিউচার জেনারেশনের জন্যও সিকিউরড, আমার ফ্যামিলির জন্য সিকিউরড। সো এই জিনিসটা কম্পেয়ার করে চিন্তা করা উচিত যে আমি এই সময় দিতে পারবো কিনা। এই যে নিশ্চয়তা, চাকরির যে নিশ্চয়তা চাই সেটার জন্য আসলে আমি এতটা সময় ব্যয় করতে চাই কিনা। গভর্নমেন্ট জব আসলে কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে বর্তমান বাজার অনুযায়ী আসলে স্যালারি খুবই কম্পারেটিভলি কম। আমার কাছে যেটা মনে হয় যে আসলে হ্যাঁ, একজন বা দুইজনের পরিবার চালানোর জন্য এটা হয়তোবা যথেষ্ট, কিন্তু আসলে যদি পরিবারের ডিপেন্ডেন্সি বেশি থাকে সেক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট টু মিট অল দ্য এন্ডস। সো আর এর বিপরীতে যেটা আছে গভর্নমেন্ট জব বা বিসিএস এ বলি, যেটাতে সবচেয়ে বেশি যেটা পাওয়া সেটা হচ্ছে সম্মান। হ্যাঁ, তুমি যখন একটা গভর্নমেন্ট জব করবা দেখবা যে তোমাকে, তোমার পরিবারকে, তোমার সোসাইটিতে মানুষ অন্য চোখে দেখবে। তো এটা একটা বিশেষ অ্যাচিভমেন্ট, কারণ হচ্ছে যে মানুষ বিশ্বাস করে যে তোমার দ্বারা নিজের এলাকার এবং পরিবারের এবং দেশের ভালো কিছু হওয়া সম্ভব। মানুষ এই বিশ্বাসটা থেকে সম্মানটা করে। সো এই বিষয়ে দুটো বিষয় যে মান্থলি যে স্যালারি পাওয়া যায়, লিমিটেড স্যালারি, এটার সাথে সম্মান, দুটোকে কম্পেয়ার করে কোনটাকে আগায় রাখবা বিসিএস এ আসার আগে, এটার দিকে ভালো করে ভেবে নিই, বা গভর্নমেন্ট জবের দিকে ঝোঁকার আগে এটা ভালো করে ভেবে নিয়ে আসা উচিত। বেসরকারি জবে যেমন আমি যেটা বলছিলাম যে 3 বছরে অনেক অভিজ্ঞতা অর্জন করে, অভিজ্ঞতার পাশাপাশি যে অনেক ইনোভেশনের সুযোগ থাকে, কিন্তু সেই তুলনায় গভর্নমেন্ট জবে তো ইনোভেশন বা নতুন কিছু করার সুযোগ খুবই কম। এটা গতানুগতিক জব। আমাদের সরকারি চাকরি আইন আছে, এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব আইন অনুযায়ী তার রুল অফ ল অনুযায়ী চাকরি চলে। তো সেটা জাস্ট আমাদেরকে ফলো করতে হয়। সো এখানে নতুন করে করার মতো কিছু নাই। সো তোমার যদি ইনোভেটিভ মাইন্ড থাকে সেক্ষেত্রে আসলেই গভর্নমেন্ট জবে আসা উচিত কিনা এটা একটা ভেবে দেখার বিষয়। সেই সাথে এর বিপরীতে থাকে যে জব সিকিউরিটি। প্রাইভেট জবে আমরা দেখেছি বা আমরা জানি যে আসলে জব সিকিউরিটিটা একটা বড় ইস্যু। ইনোভেটিভ মাইন্ড, এক্সপেরিয়েন্স, এনথুজিয়াজম, এই জিনিসগুলো যদি না থাকে আসলে প্রাইভেটে জব সিকিউরিটিটা একটা বড় কনসার্ন। সবশেষে আমি যেটা বলি, পাওয়ার ভার্সেস রেসপন্সিবিলিটি, এটা আসলে আমরা গভর্নমেন্ট জবে বিশেষ করে অ্যাডমিন, পুলিশ, এর সাথে সংশ্লিষ্ট আরো দুই একটা ক্যাডার সার্ভিস আছে যেগুলোকে আমরা মনে করি যে সোর্স অফ পাওয়ার। তবে আমি জিনিসটাকে কখনোই সোর্স অফ পাওয়ার বলি না, এটাকে বলি আমি সোর্স, স্কোপ অফ রেসপন্সিবিলিটি। আমরা যখন বিভিন্ন কাজের গভর্নমেন্ট অফিসিয়াল হিসেবে কাজ করি, সো আমি একটা দপ্তরের, যখন দপ্তর প্রধান হিসেবে বা দপ্তর প্রধান না হলেও যে আমি যখন একটা ডেস্কে কাজ করি তখন আমার অনেকগুলো জব রেসপন্সিবিলিটি আছে। সো এই রেসপন্সিবিলিটিটা ঠিক মতো করাটাই কিন্তু আমার কাজ। আমার রেসপন্সিবিলিটি গুলো ঠিক মতো পালন করাই হচ্ছে যে আমার, দ্যাট ইজ হোয়াট আই এম গেটিং পেইড ফর। সো এর আসলে পাওয়ার নাকি রেসপন্সিবিলিটি, আমি কোনটাকে প্রায়োরিটি দিতে চাই এটা কিন্তু আমার জব লাইফের ডিরেকশন দেখিয়ে দেয়। আমরা অনেকে গভর্নমেন্ট জবটাকে পাওয়ারের সোর্স হিসেবে ব্যবহার করতে চাই বা করি। আমি বলবো যে এটা আলটিমেটলি ইন দ্য লং রান এটার কোনো পজিটিভ ফলাফল পাওয়া যায় না। আহ, যখন জবের ভিতরে ঢোকা হয় তখন আসলে বোঝা যায় যে আসলে পাওয়ার এক্সারসাইজ করা কোনো পজিটিভ কোনো বিষয় না। বেটার যে রেসপন্সিবল থাকলেই বরং সিনিয়ররা ভালো চোখে দেখে এবং এটার ভালো মূল্যায়ন হয়। গভর্নমেন্ট জবে আমরা যতই বলি না কেন যে তদবিরবাজি বা উম, তেলবাজি এগুলো বেশ ভালোই চলে, হ্যাঁ এগুলো চলে, কিন্তু অ্যাটলিস্ট যারা রেসপন্সিবল তাদের মূল্যায়ন হয়। হয়তো একেবারে গণহারে সবারও হয় না, কিন্তু যারা একই সাথে রেসপন্সিবল এবং ইনোভেটিভ এবং এনথুজিয়াস্টিক তাদের বেশ ভালো মূল্যায়ন করে তাদের সিনিয়ররা। সো শেষে এখন যেটা দেখা যায় প্রতি বছরে বিসিএস এর যেটা দেখা যায় যে দিনকে দিন ইঞ্জিনিয়ারদের সংখ্যা, ডাক্তারদের সংখ্যা, প্রত্যেক বিসিএস এর পরে এই একটা পত্রিকায় সংবাদ শিরোনাম হয় যে এত বুয়েট থেকে এতজন, অমুক প্রতিষ্ঠান থেকে এতজন পেয়েছে বা এতজন ইঞ্জিনিয়ার এসেছে। তো এটা আসলে
অনেক বিতর্ক আছে, কিন্তু আমি অবশ্যই বলবো যে এটা অবশ্যই রাষ্ট্রের জন্য ভালো, কারণ রাষ্ট্রের মেধাবী, উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন এবং উদ্যমী অফিসার দরকার। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো এবং আহ, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই এই ক্ষেত্রগুলোতে অনেক অনেক এগিয়ে। এবং আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে মোরালিটি জিনিসটা বেশি ভালো কাজ করে। সো আমাদের এই যে মেরিটোরিয়াস, ইনোভেটিভ, এনথুজিয়াস্টিক এর পাশাপাশি মোরাল অফিসারও দরকার, যারা কিনা আসলে দেশের জন্য কিছু করতে চায় বা কিছু করবে। তো আমি চাইবো যে মানে আমাদের রুয়েট থেকেও বেশ উল্লেখযোগ্য সংখ্যক প্রতি বছরই বিসিএস এ এবং হচ্ছে যে গভর্নমেন্ট জব, প্রত্যেকটা গভর্নমেন্ট জবেই আহ, উল্লেখযোগ্য সংখ্যক সুযোগ পাক, এটা আমি সবসময় আশা করব। সো এখন আসি বিসিএস অ্যাডমিন ক্যাডারে। আমি যেহেতু এই ক্যাডারে চাকরি করি, এই ক্যাডারটা কেন আমার পছন্দ ছিল বা হচ্ছে যে কেন এই ক্যাডারে আসা উচিত। অন্যান্য ক্যাডার গুলো নিয়ে আমি কিছু বলবো না, কারণ প্রত্যেক ক্যাডারের কিছু পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। সো আমার অ্যাডমিন ক্যাডারের পজিটিভ সাইড গুলো নিয়ে একটু বলি। ইতিমধ্যে বলেছে যে এটা মোটামুটি সব গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রযোজ্য, তারপরও এই ক্যাডারের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রযোজ্য। এটা হচ্ছে যে সামাজিক মর্যাদা। তো সমাজে বা পরিবেশের লোকজন, এলাকার লোকজন একটু ভিন্নভাবেই দেখে অ্যাডমিন ক্যাডারের লোকজনকে। বিশেষ করে শহরে হয়তো সেভাবে বোঝা যায় না, কিন্তু গ্রামের দিকে, আমার বাসা যেহেতু গ্রামে, এই জিনিসটা আমি ফিল করতে পারি যে লোকজনের অনেক আশা থাকে। হয়তো আমি কারো একজনের ব্যক্তিগত আশা পূরণ করতে পারি না, কিন্তু আমি যদি সোসাইটি, মানে এলাকার জন্য কিছু একটা করে দিতে পারি, কোথাও আহ কোনো একটা লোকের কিছু উপকার করে দিতে পারি, সেটা কিন্তু 10 জনের কাছে চলে যায় এবং 10 জনে তোমাকে নিয়ে, মানে আমাকে নিয়ে বা আমার পরিবারকে নিয়ে ভালো বলে। এই জিনিসটা মানে পারিবারিক মর্যাদা, সামাজিক মর্যাদাটাকে অনেক বাড়িয়ে দেয়। তো এটা হচ্ছে অ্যাডমিন কার্ডের একটা বড় সুবিধা। এর সাথে এটা অন্যান্য সুবিধাগুলোর সাথে কানেক্টেড। অন্যান্য সুবিধাগুলো আমি যেমন বলতেছি যে খুব ভালো একটা আমাদের নেটওয়ার্ক তৈরি হয় অ্যাডমিন ক্যাডারদের। তো সেটা নিয়ে যখন বলবো তখন এটা আরো ক্লিয়ার হবে। এরপরে অ্যাডমিন ক্যাডারের একটা পজিটিভ সাইড হচ্ছে যে স্মুথ প্রমোশন। খুব অল্প সংখ্যক ক্যাডারেই এত স্মুথ প্রমোশন আছে সময় অনুযায়ী। মোটামুটি সময় বলা যাবে না যে একেবারে সময় ধরে হয় তা নয়, কিন্তু মোটামুটি 1-2 বছরের নির্ধারিত সময়ের 1-2 বছরের মধ্যেই প্রমোশন গুলো পেয়ে যায় অ্যাডমিন ক্যাডারে। সো যদি তোমার জব লাইফে কোনো বা তোমার জব লাইফে এসিআর অথবা হচ্ছে যে কোথাও কোনো নেগেটিভ কিছু না থাকে, আমি মনে করি যে অ্যাডমিন ক্যাডারে সবাই অন্তত গ্রেড 1 বা হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত মোটামুটি পথ স্মুথ থাকে। তবে সেটার জন্য সেটা আসলে অনেক, কারণ সচিব সবাই সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি হতে পারে না, কারণ সচিব বা সিনিয়র সচিব এটা হচ্ছে সরকারের ইচ্ছা। সরকার যাকে মনে করবে তাকে সরকার সচিব বানাবে বা সিনিয়র সচিব বানাবে, কিন্তু অতিরিক্ত সচিব পর্যন্ত এটা পুরোটাই হচ্ছে মেধা, যোগ্যতা এবং হচ্ছে ধারাবাহিকতা, এই কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। সো এই কারণে আমাদের যেমন প্রথম প্রমোশনটা 5 বছর ছিল, আমরা পেয়েছি 5 বছর 1 মাস, 5 বছর 1 মাসে পেয়েছি। দ্বিতীয় প্রমোশনটা আশা করি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, চাকরির 12তম বছরে গিয়ে আমাদের যে দ্বিতীয় প্রমোশন হওয়ার কথা সেটা আমরা পেয়ে যাব। যদিও এটা 10 বছরে হওয়ার কথা, কিন্তু বর্তমানে তার 12 বছর লাগে। তবে যেটা বললাম যে প্রমোশন মোটামুটি স্মুথ, অন্যান্য অনেক ক্যাডারের তুলনায় এটার প্রমোশন স্মুথ। আমাদের থেকে প্রমোশন স্মুথ আছে ফরেন ক্যাডারের। আহ ট্যাক্সের সম্ভবত আছে, ট্যাক্স বা ইয়ার, হ্যাঁ ট্যাক্সের। উম, এই দুই ক্যাডারের মোটামুটি প্রমোশন আমাদের চেয়ে স্মুথ, তবে অ্যাডমিনের এরপরে বলা যায় যে মোটামুটি স্মুথ। আর জব ডাইভার্সিফিকেশন হচ্ছে অ্যাডমিন ক্যাডারের সবচেয়ে বড় সুবিধার জায়গা। আমি শুরুতে যেমন বলেছিলাম, প্রথম 3 বছর আমি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সেখানে নেজারত ডেপুটি কালেক্টর হিসেবে জেলায় প্রোটোকলের কাজ করা, এরপরে হচ্ছে সার্কিট হাউস ম্যানেজমেন্ট করা, এরপর বিভিন্ন দিবসের প্রোগ্রামগুলো আয়োজন করা, এটা আমার একটা কাজ ছিল। আমি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। তো ওই সময়ে যতটুকু সময় ছিলাম তখন আমি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হিসেবে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রাণের কাজগুলো করার সুযোগ
পেয়েছিলাম। আমি রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কিছুদিন কাজ করেছিলাম। তো রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে সেই সময় আমি রাজস্ব সংক্রান্ত কাজ করেছিলাম। জেলার ভূমি রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করেছি। আমি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলাম। দেখা গেছে যে জেলায় যে অধিগ্রহণগুলো হয়েছে সেগুলোর তদন্ত করার কাজ আমার সুযোগ হয়েছিল এবং শুনানি করার কাজ সুযোগ হয়েছিল। আমি সাধারণ শাখায় কাজ করেছি, স্থানীয় সরকার শাখায় কাজ করেছি। জেলা প্রশাসকের কার্যালয়ে যতগুলো শাখা আছে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা আছে। আমি শুধুমাত্র দুটো শাখা ব্যতীত প্রায় সবগুলো শাখাতে আমি কাজ করেছি। তো এই যে 3 বছর, 3.5 বছর বিভিন্ন রোলে কাজ করা, এটা হচ্ছে কি যে একঘেয়েমি আসে না, কাজের মধ্যে একঘেয়েমি আসে না। এরপরে আমি যখন গেলাম, আমি সহকারী কমিশনার ভূমি হিসেবে কাজ করেছি, 3টা ভিন্ন ভিন্ন উপজেলায় কাজ করেছি। 3টা ভিন্ন উপজেলার জিওগ্রাফি বিভিন্ন ভিন্ন রকম, মানুষ ভিন্ন রকম, সার্ভিসের কোয়ালিটি ভিন্ন রকম। সো সেখানে যদিও কাজ সবই ভূমি রিলেটেড, কিন্তু তারপরও যে লোকেশন ভিন্ন ভিন্ন হয়, সেখানে আমার যা হোক নতুন নতুন কাজের অভিজ্ঞতা হয়েছে। এক এক জায়গায় এক এক রকম প্রবলেম আমি ফেস করেছি। যে এরপরে যদি আমি এসে বলি যে তারপরে আমি পরবর্তীতে গেলাম গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জব করলাম 2 মাসের মতো। হয়তোবা আমি হায়ার স্টাডিতে না আসলে সেখানে আরো কন্টিনিউ করতাম। বর্তমানে আমার ব্যাচমেট যারা আছে তারা সবাই উপজেলা নির্বাহী অফিসার হয়েছে। হয়তো আমি যদি থাকতাম, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যে লাস্ট যে ন্যাশনাল ইলেকশন হলো সেই ইলেকশনে হয়তো সহকারী রিটার্নিং কর্মকর্তা হওয়ার আমার সুযোগ থাকতো। তো এই যে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন করা, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ, এগুলো একটা ভিন্ন ধর্মী অভিজ্ঞতা। সো অন্যান্য ক্যাডারে দেখা যায় যে কাজগুলো মোটামুটি একই টাইপের। যিনি পুলিশিং এর কাজ করে, আহ, অপরাধ সংক্রান্ত কাজ তার মূল দায়িত্ব। এ- সে অ- অপরাধ সংক্রান্ত বিভিন্ন কাজ করে, সেটা সে মেট্রোপলিটনে করতে পারে, গ্রামে উপজেলায় করতে পারে, জেলা এসপি অফিসে হতে পারে, ইভেন দেশের বাইরে পোস্টিং হলেও সেটাই, তার কাজ ওটা ওখানেই। কিন্তু আমাদের কাজগুলো অনেক ডাইভার্সিফাইড, অনেকভাবে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন রকমের কাজ। তো এটা একটা বড় সুযোগ বা সুবিধা অ্যাডমিন ক্যাডারের, যে কাজে যে চাকরি জীবনে কখনো একঘেয়েমি আসে না। এরপরে যেটা আসে যে আমাদের হায়ারার্কিটা নন পিরামিড বলি কেন? যে পুলিশের আইজিপি একজন, পোস্টাল একাডেমিতে পোস্টালের ডিজি ডিজি একজন, স্বাস্থ্য ক্যাডারে স্বাস্থ্যের ডিজি একজন, শিক্ষা ক্যাডারে শিক্ষা ক্যাডারে ডিজি একজন। তো কিন্তু অ্যাডমিন ক্যাডারে অ্যাডমিনের সচিব হচ্ছে 58 জন, সচিব বা সিনিয়র সচিব পদমর্যাদার পদ আছে 58টা। তার মানে হচ্ছে যে একজন যখন আইজি, একটা ব্যাচে পুলিশের ধরলাম যে 100 জন জয়েন করে। তো আমি পুলিশের সাথে বলছি তার মানে এই না যে আমি ইয়ে করে বলছি, আমি জাস্ট উদাহরণ হিসাবে এটা বলছি, সব ক্যাডারের ক্ষেত্রেই একই রকম জিনিসগুলো। যে ওই ক্যাডারের শুধুমাত্র একজন ব্যক্তি টপ টায়ার পোস্টে থাকতে পারে, কিন্তু অ্যাডমিন ক্যাডারের এটা সুবিধা যে একই সাথে 58 জন ব্যক্তি টপ টায়ারের একটা পোস্টে থাকতে পারে। হয়তো হ্যাঁ, যে বিভিন্ন মিনিস্ট্রি অনুযায়ী বা পোস্ট অনুযায়ী গুরুত্ব কম বেশি আছে, কিন্তু পদমর্যাদা সমান। সবার নিজের নিজের পলিসি মেক করার সুযোগ আছে, নিজ নিজ সেক্টরে কাজ করার সুযোগ আছে। সো এটা একটা আমাদের জন্য বা অ্যাডমিন ক্যাডারের জন্য সুবিধা। এরপরে হচ্ছে যে এই যে 58টা মন্ত্রণালয় ও বিভাগ সবখানেই আমাদের অন্যান্য টায়ারে, অর্থাৎ হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি বলি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এই পদগুলোতে কাজ করার সুযোগ থাকে। এটা একটা বেশ ভালো ডাইভার্সিফিকেশন এবং হচ্ছে যে হায়ারার্কি এবং প্রমোশন, এই সবগুলো জিনিসকে একই সাথে উম, আহ, কি বলবো, যে একই সাথে এটাকে পুশ করে বা এটা ইগনাইট করে। সো আরেকটা বিষয় যে অ্যাডমিন ক্যাডার প্রতি বছরই দেখা যায় যে আহ 200 থেকে 300 জন নিয়োগ হয়ে থাকে। তো এটা একটা বড় একটা ব্যাচ, এবং প্রতি বছরে এরকম যখন নিয়োগ হয় তো ইমিডিয়েট সিনিয়র বা জুনিয়রদের সাথে ডিসি অফিসে কাজ করার সুযোগ হয়। ইউএনও এসিল্যান্ড থাকা অবস্থায় ইউএনওদের সাথে কাজ করার সুযোগ হয়। আবার ইউএনও থাকা অবস্থায় এসিল্যান্ড পাওয়া যায় ডিসি অফিসে, এডিসিদের সাথে একটা কাজ করার সুযোগ হয়। ডিসি স্যাররা তো আছেই, আবার যে বিভাগীয় সদর হলে কমিশনার অফিসের সাথে ভালো একটা যোগাযোগ থাকে। এটার ফলে হয় কি, একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়। এবং এই নেটওয়ার্কটার সুবিধা হচ্ছে যেটা, যে এটা সারা দেশে, এই নেটওয়ার্ক সারা দেশের 64টা জেলার তিন আমাদের কত 385 না 485টা উপজেলা, 485 আই গেস, এই মুহূর্তে এক্সাক্ট নাম্বারটা মনে পড়ছে না। তো এই যে 485টা উপজেলায় আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয় প্রত্যেকখানেই। অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে হ্যাঁ, ওই উপজেলায় আমার সার্ভিসের একজন বা দুইজন লোক আছে অন্তত। সো যে কোনো
লিগ্যাল দাবি দেওয়া বা যে কোনো লিগ্যাল চাওয়া, এটা একজনের কাছে ফোন করে জাস্ট নিজের পরিচয় দিয়ে এটা চাওয়ার মাঝে বা একজনের একটা হেল্প করার মাঝে আহ, যে তৃপ্তি আছে, যে শান্তি আছে, এটা আসলে চাইলেই অন্য কোনো ক্যাডারে থেকে এত সহজে অ্যাপ্রোচ করা সম্ভব না। অ্যাডমিন ক্যাডারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু তার মধ্যে এই চ্যালেঞ্জের মধ্যে কাজ করার মধ্যে সবচেয়ে বড় একটা আমি যেটাকে একটা ভালো জিনিস বলি, যে এখানে মাথা ঠান্ডা রাখা এবং খুব দ্রুত ভালো ডিসিশন নেওয়ার একটা অভ্যাস তৈরি হয়। আমি এই জিনিস আমরা যে মানে কত ভালো ডিসিশন নিতে পারি বা কত মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারি, এটা আমি এসে বুঝছি এই সাউথ কোরিয়াতে এসে। দেশে থাকতে হয়তো সবসময় অ্যাডমিন ক্যাডারদের সাথে কাজ করেছি, বেশিরভাগ অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যখন ডিল করতাম, বিশেষ করে উপজেলায় থাকতে দেখেছি যে অন্যান্য অফিসারদের আসলে অফিসাররা অন্যান্য ডিপার্টমেন্টে অল্পতেই প্যানিক হয়ে যায়। কিন্তু সেই তুলনায় যে আমার জব নেচারের কারণে আমার দেখা যায় যে আমি খুব ভালো ডিসিশন মেক করতে পারতাম, খুব ভালো বলবো না, কম্পারেটিভলি তাদের চেয়ে ভালো ডিসিশন মেক করতে পারতাম, এবং এগুলো ঠান্ডা মাথায় যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করার শুধু করতে পারতাম। হ্যাঁ, যে মিস্টেক দুই একটা হয় না বা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় না তা নয়, কিন্তু তারপরও হয়তো আমার জায়গায় অন্য অফিসাররা থাকলে তাদের জন্য আরো অনেক পরিস্থিতি তারা আরো অনেক খারাপ করতে পারতো, সেরকম এই ধরনের পরিস্থিতিগুলো সামাল দিয়ে আসতে পারি। তো এবং নিজেদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসার এবং হচ্ছে যে পরিস্থিতি সামাল দেওয়ার মতো কনফিডেন্স তৈরি হয়ে যায় আমাদের শুধুমাত্র এই জব নেচারের কারণে। আর আমাদের আরেকটা জিনিস যেটা আছে যে ডাইভার্সিফাইড ক্যারিয়ার আমি বলি কেন, এর আগে আমি বলেছি জব ডাইভার্সিফিকেশনের পাশাপাশি ডাইভার্সিফাইড ক্যারিয়ার বলছি, কারণ হচ্ছে যে আমাদের এই যে শেষে একটা পয়েন্ট বলেছি, ডেপুটেশন, লিয়েন এবং ফরেন পোস্টিং, এই জিনিসগুলো আমাদের ক্যারিয়ারটাকে ভিন্নভাবে দেখার সুযোগ করে দেয়, যেটা অন্য কোনো ক্যাডারে এত বেশি সুযোগ নেই। যে লিয়েন জিনিসটা সম্পর্কে কারো ধারণা আছে কিনা আমি জানি না। লিয়েন আমি বলি যে আমি সরকারি চাকরি থেকে ছুটি নিয়ে আমি বেসরকারি চাকরি করতে পারবো। আমার যদি যোগ্যতা থাকে, আমি আহ, কোনো বেসরকারি প্রতিষ্ঠানে, কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যদি নিজের জন্য জব তৈরি করতে পারি, জবের স্কোপ তৈরি করতে পারি, তাহলে আমি সরকারি চাকরি থেকে 5 বছর ছুটি নিয়ে এসে আমি বে- বাইরে চাকরি করতে পারবো। এবং আমাদের মাঝে অনেকেই আছে যারা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এডিবি, এরপরে হচ্ছে যে জাইকা, ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন প্রোগ্রাম, এগুলোতে কাজ করে। এবং এদের বেশিরভাগকেই আমি দেখেছি যে তারা বিশেষ করে কাজ করে হচ্ছে প্রকিউরমেন্ট নিয়ে, তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ, ইকোনমিক্স, এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা ব্যাপক কাজ করে। এবং এটাই আর কি, এটা যেটা হয় যে পরবর্তীতে আমাদের এই যে কাজের অভিজ্ঞতাটা তৈরি হয়, সেটা আমাদেরকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। এবং এটা যে পরবর্তীতে, যে আমি যদি মনে হয় যে আমাদের সরকারি চাকরিতে সুযোগ আছে 25 বছর পরে চাইলে স্বেচ্ছায় অবসরে যাওয়া যায়, তো আমি যদি স্বেচ্ছায় অবসরে গিয়ে এই বাইরে কোথাও কন্টিনিউ করতে চাই আমার প্রিভিয়াস অভিজ্ঞতা দিয়ে, সেটা কিন্তু আমার একটা ক্যারিয়ার তৈরি করে দেয়। তো এটাই হচ্ছে ডাইভার্সিফাইড ক্যারিয়ার। আর হায়ার এডুকেশনের জন্য বেটার স্কোপ তৈরি করে, কারণ হচ্ছে যে আমাদের আমরা যখন স্কলারশিপ গুলো নিয়ে কথা বলবো, তখন আমরা দেখবো যে আসলে বাইরে অন্যান্য সার্ভিস বা অন্যান্য আহ, চাকরির তুলনায় এই চাকরিতে কেন সুযোগটা বেশি। কারণ হচ্ছে যে যা বিদেশ থেকে আমরা যখন আহ, এটাকে বলে যে ওডিএ, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, ওডিএ কান্ট্রিগুলো ওইসিডির অন্তর্ভুক্ত ওডিএ কান্ট্রিগুলো যখন আমাদেরকে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট দেয়, তাদের একটা শর্ত থাকে যে তারা আমাদের কর্মকর্তাদের, সরকারি কর্মকর্তাদের তারা হচ্ছে যে হায়ার স্টাডির সুযোগ করে দেবে। তো এই যে স্কোপ গুলো দেয়, তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গুড গভর্নেন্স এবং হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোকে তারা প্রাধান্য দেয়। তো এই কারণেই এই জিনিসগুলো নিয়ে, যে গুড গভর্নেন্স বলি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলি বা ইকোনমিক ডেভেলপমেন্ট বলি, এগুলো নিয়ে অ্যাডমিন ক্যাডারের অফিসাররা বেশি কাজ করে, এই কারণে তাদের সুযোগ তৈরি হয়। এবং এটা শুধুমাত্র বাইরে যখন পড়তে আসা হয়, তখন দেখা যায় যে আহ, আমার জবের সাথে আমার পড়তে যাওয়া সাবজেক্টে খুব সহজেই আমি প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সের সাথে এটাকে খুব সহজেই রিলেট করতে পারি। এই জিনিসটা আমাকে এই সুযোগটা তৈরি করে দেয়, বেটার একটা স্কোপ তৈরি করে দেয় হায়ার এডুকেশনের জন্য। আর আমার যেমন আমাদের যেমন আছে ডেপুটেশন, এরপরে লিয়েন, ফরেন পোস্টিং, এবং এর সাথে আরো একটা জিনিস আমি বলে নিই যে এডুকেশন লিভ।
এডুকেশন লিভ সব ডিপার্টমেন্টই পেয়ে থাকে। এডুকেশন লিভের শর্ত হচ্ছে যে এটা ম্যাক্সিমাম 5 বছর পুরো চাকরি জীবনে পাওয়া যায়। তবে এডুকেশন লিভের সমস্যা হলো যে কেউ যখন এডুকেশন লিভে থাকে সে তার স্যালারির বেসিক স্যালারির অর্ধেকটা পায়, আর কিছু পায় না। কিন্তু আমাদের একটা সুবিধা সরকার করে দিয়েছে যে আমরা এখন এই যে পড়তে আসছি, পড়াটাকে সরকার ডেপুটেশন হিসেবে দিচ্ছে। অর্থাৎ ডেপুটেশনে দেওয়ার সুবিধা হচ্ছে আমি আমার পূর্ণ স্যালারি ড্র করতে পারছি, অর্থাৎ আমি স্কলারশিপে থাকাকালীন সময় স্কলারশিপ অথরিটি থেকে যে সুবিধা পাচ্ছি সেটা তো পাচ্ছি, এর পাশাপাশি দেশে আমার পুরো বেতনটা আমি উইথড্র করতে পারছি। তো যদি কেউ হায়ার স্টাডিতে নাও আসে, তারপরও তার অন্যান্য জায়গায় আরো বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে তার ডেপুটেশনে চাকরি করার সুযোগ আছে। আর লিয়েনের বিষয়টা আমি এর আগে বুঝিয়ে বলেছি। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা অ্যাডমিন ক্যাডারের জন্য আছে, সেটা হচ্ছে যে ফরেন পোস্টিং। ফরেন পোস্টিং বলতে হচ্ছে যে আহ, বিভিন্ন আমাদের যে বৈদেশিক দূতাবাসগুলোতে আছে, বৈদেশিক দূতাবাসগুলোতে বেশ কয়েকটা পোস্ট আমাদের আছে। যেমন একটা হচ্ছে যে জয়েন্ট সেক্রেটারিদের জন্য হচ্ছে যে কমার্শিয়াল কাউন্সিলর বলে। উম, এটা উপসচিবরাও মাঝে মাঝে পোস্টিং পায়। উপসচিব এবং যুগ্ম সচিবদের জন্য কমার্শিয়াল কাউন্সিলর, এটা ডিপেন্ড করে কান্ট্রি ভেদে, কান্ট্রির গুরুত্ব কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে যে আমাদের বাইলেটারাল রিলেশন কেমন ওই দেশের সাথে, সেটার উপরে ডিপেন্ড করে যে আসলে কোন র্যাঙ্কের অফিসার সেখানে যাবে। এরপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের জন্য আর একটা দুই একটা পদ আছে, সেটা হচ্ছে লেবার উইং এ কাজ করার সুযোগ আছে, পাসপোর্ট উইং এ কাজ করার সুযোগ আছে। সো দেখা যায় যে শুধুমাত্র যে দেশের ভিতরেই আমরা জনগণকে সার্ভিস দেওয়ার জন্য এই যে চাকরি এমন না, দেশের বাইরেও যারা আমাদের যে ইমিগ্রেন্ট যারা আছে, প্রবাসী যারা আছে, তাদের সাথে তাদেরকে সার্ভিস দেওয়ার মতো সুযোগ এই অ্যাডমিন ক্যাডার থেকে হয়ে থাকে। সেই সাথে যে বিদেশে একটা পোস্টিং মানে মোটামুটি ধরা যায় যে গভর্নমেন্ট রেজিম চেঞ্জ না হলে বা খুব বেশি ঝামেলা না হলে মিনিমাম 3 বছর। সে 3 বছরের একটা বিদেশে একটা থাকার বা সে একটা কান্ট্রি এক্সপ্লোর করার, নতুন একটা এক্সপোজার পাওয়ার একটা ভালো সুযোগ এখানে। সেই সাথে স্যালারিটা আহ, ওই দেশের কারেন্সি হিসাবে হয়ে থাকে। এটা একটা পজিটিভ সাইড। এগুলো সব তো নিজের সার্ভিসের গুণগান গাইলাম, এবার আসলে খারাপ দিকটা নিয়ে আসি। সবচেয়ে খারাপ দিক যেটা সেটা হচ্ছে যে ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স। আমাদের জবের সাথে ব্যক্তিগত জীবনের কোনো ব্যালেন্স নেই, বিশেষ করে মোবাইল চলে আসার পরে, এবং হচ্ছে যে এসএনএস, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো ব্যাপক ব্যাপ্তি হওয়ার পরে দেখা গেছে যে ওয়ার্ক লাইফটা ইমব্যালেন্স অনেক বেশি তৈরি হয়ে গেছে। এখন দেখা যায় যে আগে দেখা যেত চিঠি দিয়ে বা মেইল দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজের আদেশ দিতেন, এখন হোয়াটসঅ্যাপে আদেশ দেয় এবং সেটা যে কোনো সময় দেয়। এবং যে ফিডব্যাক, ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে হবে। আগে যদি বলা যেত যে না, অফিসের মেইল তো অফিসে কম্পিউটারে লগ ইন করা, অফিস আওয়ারে গিয়ে ইউজ করব, এই অজুহাত দেওয়া যেত। কিন্তু এখন তো অফিসিয়াল মোবাইল সাথে সব সময় থাকে। সো 24 আওয়ারই দেখা যায় যে অফিস করতে হয়। এর সাথে যেটা চলে আসছে যে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে, বিশেষ করে ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস হুট করে ভাইরাল হচ্ছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসছে, সে সাথে সাথে এটার বিষয়ে অ্যাকশন নেওয়ার জন্য বা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলে। ইভেন এটা মধ্যরাতে হলেও দেখা যায় যে এই ধরনের কাজের চাপ আসে। সো এটা একটা বড় নেগেটিভ সাইড। এরপরে হচ্ছে যে ল্যাক অফ রিকগনিশন। ল্যাক অফ রিকগনিশন এই কারণে বলবো যে যত ভালো কাজই করি না কেন, দেখা যায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রিপোর্টিং বস, সে যদি সন্তুষ্ট না থাকে এই কাজের কোনো মূল্যায়ন হয় না। আবার দেখা যায় যখন আমরা অফিস প্রধান হিসেবে কাজ করি না, অফিস প্রধান না হয়ে যে একজন অফিস প্রধানের অধীনে কাজ করি, তো আমি ভালো কিছু ইনোভেট করলেও সেটার রিকগনিশনটা চলে যায় অফিস প্রধানের নামে, আমার জন্য ব্যক্তিগতভাবে কিছুই থাকে না। তো এই জিনিসটা মাঝে মধ্যে দেখা যায় যে একটু হতাশা তৈরি করে অনেকের মাঝে। এটা একটা বিষয়। উম, এরপরে হচ্ছে যে এসকেপ কোড রিস্ক, যে বলির পাঠা বানানো। খুব আমাদের সার্ভিস বলবো যে বিশেষ করে গত 5-7 বছরে এই জিনিসটা দেখেছি যে এটা খুবই ফ্রিকুয়েন্টলি হচ্ছে যে আহ, কেউ একজন একটা ছোটখাটো মিস্টেক করেছে বা কোনো একটা ছোটখাটো পরিস্থিতির শিকার হয়েছে, জাস্ট ওয়েদার হি ইজ গিলটি অর নট এটা পরে দেখা হবে, আগে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হোক, তারপরে বাকিটা দেখা যাবে। তো এই ধরনের কিছু প্রবলেম আমাদের মধ্যে আমাদের সার্ভিসে আছে। এবং এটা
অন্যান্য সার্ভিসের তুলনায় আমাদের এই ভালনারেবিলিটিটা অনেক বেশি। আর যেহেতু দেখা যায় যে অফিস প্রধান হিসেবে শুধু নিজের অফিস নয়, আরো অনেকগুলো অফিসের আহ, উপজেলা পর্যায়ে বলি বা জেলা পর্যায়ে বলি, অনেকগুলো অফিসের মনিটরিং হেড বা উম, আহ, কি বলবো এটাকে, যে মনিটরিং হেডেই বলবো, যে অন্যান্য অফিসগুলো তত্ত্বাবধান করার বা তাদের উপরে কিছু তাদেরকে কিছু কথা বলার বা তাদের উপরে খবরদারি করা, খবরদারি করা বলা যাবে না, যে তাদের কাজগুলো আসলে দেখভাল করা তারা যথাযথভাবে করছে কিনা, এটা সরকার দায়িত্ব দিয়েছে, ডেলিগেশন অফ পাওয়ার। এখানে আসলে এভাবে মানে অন্যভাবে চিন্তা করার কিছু নেই। তো এই জিনিসগুলো থাকে, এগুলোর কারণে দেখা যায় যে পলিটিক্যাল এবং মিডিয়া সব সময় আমাদের উপরে একটা ভালো প্রেশার রাখে। এই জিনিসটা হ্যান্ডেল করতে পারাটা একটা বড় বিষয়। আহ, বিশেষ করে দেখা যায় যে এখনকার দিনে মিডিয়া আসলে খুবই ভালনারেবল বা খুব রিস্কি একটা জিনিস। যে আমি যদি চিন্তা করি যে আমি মিডিয়াকে মানে আমি আমার মতো করে চালাবো বা আমি একটু নিজে স্ট্রংলি চালাবো, কিন্তু মিডিয়া সেটাকে ভিন্নভাবে প্রচার করে। সো এই জিনিসগুলো খুব রিস্কি, এবং আমি যেটা বললাম যে ওই যে এটাতে এসকেপ গোট হয়ে যাওয়া খুব স্বাভাবিক বা খুবই নর্মাল একটা ইস্যু। আর স্কেপগোটের শিকার হলে যেটা হয় যে ফ্রিকোয়েন্ট, আমাদের সার্ভিসে যেটা ফ্রিকোয়েন্ট ট্রান্সফার। আমি আমার চাকরি লাইফ হলো কয় বছর, এটা চলছে 19-এ জয়েন করলাম, তাহলে হচ্ছে যে 7 বছর শেষ করেছি। 7 বছরে আমার, আর আমি যদি এডুকেশন লিভটাকে আমার পোস্টিং ধরি, তাহলে এটা আমার 1 2 3 4 5 6 7 নম্বর পোস্টিং, অর্থাৎ বলা যায় যে গড়ে প্রতি বছরে একটা করে পোস্টিং আমি পেয়েছি। হ্যাঁ। সো এই যে ফ্রিকোয়েন্ট ট্রান্সফার হয়, এটাতে যে দেখা যায় যে পার্সোনাল লাইফের উপরে ইম্প্যাক্ট পড়ে। আমি পার্সোনালি আমি একা একাই থাকি বলা যায়। আমি ম্যারিড, আমার ওয়াইফ ঢাকা বেসড, সে একটা জব করে ঢাকায়। সো আমি ঢাকাকে সেন্টার করে আর কি বিভিন্ন জায়গায় ঘুরছি, কখনো শেরপুর, কখনো ময়মনসিংহ, কখনো সিলেট, মৌলভীবাজার, যাই হোক, এভাবে আমার এ পর্যন্ত চাকরি লাইফটা পার করেছি। তো এটা আসলেই মানে ব্যক্তিগত জীবনের জন্য কিছুটা হতাশাজনক। তারপরও যে মানিয়ে নেয়ার মতো মেন্টালিটি থাকলে আসলে এটা খুব একটা কঠিন কিছু না। আমি যদি একটা গল্প বলি, আমি একবার চিকিৎসা পারপাসে ভারতে গিয়েছিলাম। তো ভারতে যাওয়ার পরে উম আমি কেরালায় গিয়েছিলাম। কেরালায় একটা স্টেশনে বসে আমি একবেলা খাচ্ছিলাম। তো আমি খাওয়ার সময় বসে আমি আর আমার ওয়াইফ কথা বলতেছিলাম, বাংলায় কথা বলতেছিলাম। তো ওইখানে যে বেয়ারা ছিল রেলওয়ে ক্যান্টিনের, সে বললো যে আপনারা বাংলা বলে বাংলাদেশে নাকি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। তো আমি বললাম যে না, আমরা বাংলাদেশ থেকে এসেছি। তো বাংলাদেশে কোথায়? আমি বললাম যে আমি সিলেটে থাকি। তো সে তখন বললো যে আরে আমাদের এখানকার রেলের স্টেশন মাস্টার, তার বাসা তো হচ্ছে যে মেঘালয়ে, সিলেটে, সরি মেঘালয় না, আসামে, সিলেটের ঠিক পাশে, এটা হচ্ছে যে করিমগঞ্জে, তার নাকি করিমগঞ্জে বাসা। তো সে আবার সাথে সাথে গিয়ে সেই স্টেশন মাস্টারকে বউ জানাইলো, স্টেশন মাস্টার এসে আমাদের সাথে গল্প করলো, এক কাপ চা খেলো। যারা চেনে সিলেটের ওদিকটা তারা জানে করিমগঞ্জ হচ্ছে যে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাঝখানে শুধু একটা নদী, নদীর ওপারে করিমগঞ্জ উপজেলা। তো এই যে আমি কেন এটা বললাম, যে ওই লোকটা চাকরি করছে কেরালাতে, কেরালা থেকে করিমগঞ্জ যদি সে বাই রেলে আসতে চায়, তার মোটামুটি 48 ঘন্টার উপরে সময় লাগবে। আহ মোটামুটি 60 ঘন্টার মতো সময় লাগে। তো আমাদের দেশটা একটু ছোট হওয়ায় একটা সুবিধা হচ্ছে যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অর্থাৎ হচ্ছে যদি আমি বলি পঞ্চগড় থেকে কক্সবাজার, ফার্দেস্ট 2 পয়েন্টস, এটা ট্রাভেল করতে আমাদের মোটামুটি 16 থেকে 17 ঘন্টা লাগে। তো খুব বেশি দূর না। এই কারণে আমি ট্রান্সফার, মানে গভর্নমেন্ট জবে আমি ট্রান্সফারটাকে আমি খুব বেশি একটা বলবো যে খারাপ ভাবে দেখি না। যে আসলে আমি আমার দেশের জন্য মানে আমি যদি গভর্নমেন্ট সার্ভিসটাকে আমার সার্ভিস হিসাবে নেই, রেসপন্সিবিলিটি হিসাবে নেই, তাহলে অবশ্যই বলবো যে এটা আমি তো আমার নিজের লোকজনকে, আমার দেশের লোকজনের সেবা দেওয়ার জন্য কাজটা করতেছি। তো সেটা আমি পঞ্চগড়েও করতে পারি, কক্সবাজারেও করতে পারি, বা হচ্ছে যে সাতক্ষীরাতেও করতে পারি, সিলেটেও করতে পারি, এনিহোয়ার ইন দ্য কান্ট্রি। সো এটা এটা আসলে আমি বলবো যে ফ্রিকোয়েন্ট ট্রান্সফার বা এই ট্রান্সফার মেকানিজমটাকে পজিটিভলি নিলেই বরং চাকরি জীবন সহজ। যাই হোক, চাকরি নিয়ে অনেক ঢোল পিটানো হইল। এবার আমরা আসি যে আমরা কেন হায়ার স্টাডি অ্যাব্রোড, অর্থাৎ হচ্ছে বাইরে কেন পড়তে যাব। আমি গতকালকে থেকে একটা জিনিস চিন্তা করছিলাম যে আসলে আমাদের কেন পড়তে যাওয়া উচিত। আমি যদি বলি যে আমাদের এটা আসলে সমালোচনা করা হবে কিনা, ক্যাম্পাসের স্যাররা তো প্রায় বাইরে পড়তে যায়।
পড়তে পড়ে গিয়ে এসে ক্যাম্পাসে আবার পড়ে, ক্যাম্পাসে ফিরে আসে কিন্তু মানে আমার যে জিনিসটা হতাশা বা খারাপ লাগা কাজ করে যে রুয়েট কমন রুমে দেখি প্রায় বিভিন্ন সমস্যা নিয়ে অনেকেই পোস্ট দেয়। তো স্যাররা যারা পড়তে যায় তারা তো অনেক ভালো ভালো পরিবেশে পড়তে যায়, অনেক ভালো পড়ে, তাহলে এসে তারা রেপ্লিকেট করতে পারে, মানে তারা যে ভালো পরিবেশটাতে এসেছে তারা কেন স্টুডেন্টদের জন্য এরকম একটা ভালো পরিবেশ তৈরি করতে পারতেছে না? সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হচ্ছে পলিসিতে, যেটা নিয়ে আমরা সরকারি চাকরিজীবীরা কাজ করি। তো এই কারণে আমাদের মনে হয় যে আমাদেরও পড়তে আসা উচিত, যে আলটিমেটলি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বা স্বায়ত্তশাসিত হলেও আহ, সেটা তো ইউজিসির আন্ডারে চলে। ইউজিসি তো দেখা যায় যে এনিহাউ শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড। তো শিক্ষা মন্ত্রণালয় যেহেতু মন্ত্রণালয় যেহেতু আছে, তাহলে সেখানে পলিসির বিষয় আছে। তো সে কারণেই আমরা বলি যে আসলে আমাদের সরকারি কর্মকর্তাদের বাইরে পড়তে আসা উচিত, কারণ আমাদেরকে পলিসি চেঞ্জ করা দরকার। তো আমরা বাইরে আসলে যে জিনিসটা করতে পারবো, আমরা শিখতে পারবো উন্নত দেশগুলো কিভাবে শেখাচ্ছে, কি শেখাচ্ছে সেটা আমরা এখানে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স, আমাদের নিজেদের হাতে কলমে এক্সপেরিয়েন্স হবে। এর সাথে হচ্ছে যে এই যে এক্সপেরিয়েন্স গুলো করতে পারবো, এই এক্সপেরিয়েন্স গুলো আমি যখন ফিরে যাব তখন আমি চিন্তা করবো যে আমার আর্থসামাজিক প্রেক্ষাপটে, আমাদের ইকোনমিতে, আমাদের বাজেটে যা ধরে সেটার মধ্যে আমি কোনটা কোনটা রেপ্লিকেট করতে পারবো, বা আমি প্রায়োরিটি লিস্ট তৈরি করতে পারবো কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত। এটা আহ, আমি যেহেতু দেখে গিয়েছি এবং আমি একটা এক্সপিরিয়েন্স করেছি, সো আমি বলতে পারবো যে আমাদের হ্যাঁ এই এই কাজগুলো আমরা করতে পারি, কিন্তু আমাদের যেহেতু এটা বাজেট কনস্ট্রেন্টের কারণে আমরা এটাকে প্রায়োরিটি দেব, এটাকে পরে দেব। তো আমরা এই যে প্রায়োরিটি লিস্টটা তৈরি করতে পারবো, এটা আমাদের হচ্ছে যে বাইরে পড়তে আসার একটা বড় পজিটিভ সাইড সরকারি কর্মকর্তাদের। আরেকটা জিনিস, আমি এই জিনিসটাকে গুরুত্ব দেই না বা এটাকে আমি ইয়ে করি না, তারপরও বলি যে বিশেষ করে যারা স্কলারশিপে আসে, অনেকের মধ্যে একটা ভালো, আগে একটা টেন্ডেন্সি ছিল, বিশেষ করে আমাদের যে স্কলারশিপ স্ট্রেনদেনিং একটা স্কলারশিপ আছে সরকারি কর্মকর্তাদের জন্য, এটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প। এটা ফেজ 1 ছিল, ফেজ 2 ছিল। তো সর্বশেষ ফেজ 2 এর লাস্ট ইয়ার ছিল 2025 সাল। 2025 সালে তো তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আর কি লাস্ট ইয়ারে এটা স্কলারশিপটা দেওয়া হয়নি। তো এটার যেটা ছিল যে তারা এককালীন 50 লক্ষ টাকা দিত, এককালীন 50 লক্ষ টাকা দিত, এবং এটার মধ্যে একজন কর্মকর্তা তার পড়াশোনার খরচ এবং হচ্ছে যে তার লিভিং খরচ পুরোটাই বেয়ার করবে। তো এখানে দেখা যেত যে যখন ডলার টু টাকার রেশিওটা 80 টাকায় ছিল, সেই সময়ে অনেকে খুব ভালো সেভিংস করতে পারতো। পরবর্তীতে যাই হোক ডলার এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়ায় বা কোভিড-19 এর পরে ওয়ার্ল্ড ইকোনমি একটু ইমব্যালেন্স হয়ে যাওয়ায় এই জিনিসটা খুব টাফ হয়ে গেছে। কিন্তু তারপরে যারা স্কলারশিপে যায়, এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে কিছু সেভিংস করে আসা। কারণ হচ্ছে যে বিদেশে আসলে আমি বলছি যে আগে বলেছে যে বেতনটা পুরোটা পাওয়া যায়, এর পাশাপাশি যেহেতু স্কলারশিপে আসলে স্কলারশিপ অথরিটি বেশ কিছু ফিনান্সিয়াল হেল্প করে। তো এগুলো থেকে অনেকেই সেভিংস করে। তবে আমি বলবো যে এটা আসলে এই দিকটাতে মনোযোগী না হয়ে বেটার যে লার্নিং, এক্সপেরিয়েন্সিং এবং রেপ্লিকেটিং, এই তিনটাতে মনোযোগী হওয়া উচিত। এবং লার্নিং অনলি নট বাই লার্নিং বাই একাডেমিক, লার্নিং বাই ট্রাভেলিং, লার্নিং বাই হোয়াট ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, লার্নিং বাই থিঙ্কিং, এই জিনিসগুলো বাইরে যখন থাকা হবে তখন এগুলো নিয়ে চিন্তা করা উচিত এবং এগুলো প্র্যাকটিস করা উচিত। তাহলেই আমি মনে হয় যে হায়ার স্টাডি করতে বাইরে আসার এটার একটা ভালো ফলাফল দেশে নিয়ে যাওয়া যাবে। যে এটা বাইরে পড়তে আসাটা যে শুধু নিজের একটা সার্টিফিকেট হবে বা একটা যেটা কিনা নিজের ক্যারিয়ারকে হেভি করবে, এটা না। এর পাশাপাশি যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে বাইরে আসবো, এই সময় কিন্তু আমার বেতন পাচ্ছে, তার মানে আমার বেতনটাকে তো হালাল করতে হবে। সো আমার এমন ভাবে চিন্তা করা উচিত যে আমি যেন এটাকে আমার জব লাইফে কাজে লাগাতে পারি, আমার এখানকার এক্সপিরিয়েন্স গুলোকে আমি কাজে লাগাতে পারি। হায়ার স্টাডির জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেব, এটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। তো আমাদের আসলে প্রথমেই সিলেক্ট করা উচিত আমি আমার ক্যারিয়ারে কোন সময়ে যাব। যারা গভর্নমেন্ট জবে আসতে চায় তাদের জন্য বলে রাখি, বিশেষ করে উপসচিব পদে, অর্থাৎ হচ্ছে যে ষষ্ঠ গ্রেড থেকে পঞ্চম গ্রেডে প্রমোশনের জন্য একটা ক্রাইটেরিয়া আছে। বাংলাদেশে আমাদের সরকার একটা ক্রাইটেরিয়া মেনে চলে, যদিও এটা
খুব বেশি ওপেন না, কিন্তু তারপরেও সেখানে একটা উম, শর্ত আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে 4টা সার্টিফিকেট থাকতে হয়, 4টা সার্টিফিকেটে মার্কস আছে, অর্থাৎ হচ্ছে যে আমার টোটাল বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মার্কসের ভিত্তিতে আমাদের প্রায়োরিটি লিস্ট তৈরি হয়, অগ্রাধিকার লিস্ট। তো সেখানে আহ, অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে 4টা সার্টিফিকেট। 4টা বলতে হচ্ছে যে এসএসসি, এইচএসসি, বিএসসি এবং পরবর্তীতে বিএসসি বা বিএ, অর্থাৎ হচ্ছে যে স্নাতক এবং স্নাতকোত্তর, এই 4টা সার্টিফিকেট তারা খোঁজে। তো এই কারণে যে আমি বলবো যে যারাই এ ধরনের গভর্নমেন্ট জবে আছে বা গভর্নমেন্ট জবে আসতে চায় তাদের টাইমটা সেট করা জরুরি। আমার যেহেতু সর্বশেষ সিভিল ইঞ্জিনিয়ারিং, রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া ছিল, তার মানে আমার 3টে সার্টিফিকেট ছিল। সো আমার জন্য একটা সার্টিফিকেট জরুরি ছিল বলা যায়। তো দেখা যায় যে এটা এই সময়ে পড়তে আসাটা আমার জন্য একই সাথে যে সার্টিফিকেট, বিকজ অফ দ্য সার্টিফিকেট ইটস অ্যান ইস্যু, প্লাস দ্য ইস্যু ওয়াজ দ্যাট আই ওয়াজ লাইক একঘেয়ে, ভূমি মন্ত্রণালয়ে টানা 3 বছর চাকরি করে আসলে একঘেয়েমি লাগতেছিল। ভাবছিলাম যে একটু ভিন্ন কিছু করি। আবার ইওনো হলে এই মাঠ পর্যায়ে কাজ করতে হতো। সো এই সময়টাকে আমি এই কারণে এই সময়টাকে খুঁজে নিয়েছি। এবং হচ্ছে যে আমার যেটা টার্গেট, যে এখান থেকে ফিরে গিয়ে দেশে আবার ইওনো হওয়ার সুযোগ হবে। সো কিছুদিন ইওনো শিফট করে তারপরে আবার পরবর্তীতে ক্যারিয়ার নিয়ে ভাব উম, পরবর্তীতে পরিকল্পনা আছে আবারও বাইরে পড়তে আসার। যেহেতু সরকার আমাকে সুযোগ দিয়েছে, এই সুযোগটা কেন কাজে লাগাবো না? এবং সেটা করে যদি আমি কিছু ইমপ্লিমেন্ট করতে পারি, কিছু পলিসিতে অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই আমি সেটা করতে চাই। এরপরে যে আমরা কেন আসলে পড়তে যাব, তার অন্যতম একটা কারণ আমি বললাম। এর পাশাপাশি আমাদের আরো কিছু মোটিভেটেড হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সেটা যে আমার ক্যারিয়ার গ্রোথের জন্য লাগবে, যেটা আমি বলেছি। এরপরে আমি আসলে কি করতে চাই, যেমন আমার টার্গেট, আমি পলিসি ইমপ্লিমেন্টেশনে কাজ করতে চাই। এই কারণে আমি দেখা যায় যে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলেও এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিছুদিন কাজ করার অভিজ্ঞতা থাকলেও আমি মোটামুটি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তে আসছি, কারণ এটাকে আমি আমি আমার ক্যারিয়ারের ফোকাস হিসেবে নিয়েছি। সো তোমার ক্যারিয়ার কি ফোকাস করতে চাও এটা জরুরি, এটা নিয়ে। এবং সেই সাথে যে একটা গ্লোবাল এক্সপোজার। আর যারা বিশেষ করে কাজ করে টেকনিক্যাল, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলোতে আছে, তাদের জন্য একটা ভালো সুযোগ গবেষক হওয়ার। আমাদের দেশে একটা বড় সমস্যা, আমি এখানে সাউথ কোরিয়াতে আসার পরে বা যেটা আমি বুঝেছি, আমাদের দেশে সবচেয়ে কম সরকার খরচ করে সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। কিন্তু এখানে এসে বুঝেছি সবচেয়ে বেশি হওয়া উচিত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। সেটা সরকারের পলিসি, শুধুমাত্র পলিসি বলে বিষয় না, সেটা আমাদের ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি, এ সব কিছুতে এগুলো নিয়ে সরকারের অনেক বেশি গবেষণা হওয়া উচিত। কিন্তু আমাদের দুঃখজনক বিষয় যে আমাদের হচ্ছে যে এগুলো নিয়ে খুব কমই গবেষণা হয়, এবং সেই সাথে আমাদের ডাটাবেস খুবই খারাপ। আমি আমার যে পার্সোনাল ব্যক্তিগত রিসার্চ আছে, রিসার্চের জন্য কিছু ডাটার জন্য আমি দেখা যাচ্ছে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এ যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আসলে মানে তাদের ডাটার লেভেল দেখে আমার খুবই খারাপ লেগেছে, যে আসলে আমরা কত পুর ভাবে আমাদের ডাটাগুলো কালেক্ট করি বা সেটাকে আমরা প্রিজার্ভ করি। হ্যাঁ, তো আমাদের আসলে আহ, এই যে আমি গ্লোবাল এক্সপোজারটা আজকে হয়েছে, বা কোরিয়ায় আমি এসেছি, এখানে এসে এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে কিছু ভালো মানের প্রফেসরের সাথে কথা বলার বা কাজ করার সুযোগ হয়েছে বিধায় আমি এই জিনিসগুলো জেনেছি। এটা যদি না জানতাম, হয়তো আমি রুয়েট থেকে যতটুকু শিখে এসেছি ততটুকু দিয়েই আমি আমার ক্যারিয়ার বা বাকিটা লাইফে আমি বাংলাদেশকে কম্পেয়ার করতাম। কিন্তু এখন আমি কম্পেয়ার করতে পারি আসলে আমরা যে কতটা পিছিয়ে আছি, বা আমাদের কতটা আগানোর মতো পথ আমাদের সামনে আছে, এই জিনিসটা জানার সুযোগ হয়। আর এরপরে যদি প্রিপারেশন, হায়ার স্টাডি প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আমরা প্রিপারেশন নিয়ে কথা বলি। যদি আমরা বলি আহ, সরকারি, আমি সেগুলো নিয়ে কিছু বলি। তো বাইরে গভর্নমেন্ট সরকারি চাকরিজীবীরা বাইরে পড়তে গেলে প্রথম যেটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে তার জব কনফার্ম হতে হবে। তো আমাদের সাধারণত সব ডিপার্টমেন্টে দেখা যায় 3 থেকে 4 বছরের মধ্যে সবারই জব কনফার্ম হয়ে যায়। তো তাহলে ডিপার্টমেন্ট সবারই একটা বিভাগীয় পরীক্ষা থাকে। আহ, কিছু কিছু ডিপার্টমেন্টে হয়তো পরীক্ষাগুলো থাকে না,
কিন্তু 3 থেকে 4 বছরের মধ্যে সবার জব কনফার্মেশন হয়ে যায়। তাহলে আমি ওই যে শুরুতে বললাম সেট দ্য টাইম, টাইম সেট করতে হবে। তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমি যদি বাইরে পড়তে যাব, তাহলে আমাকে ধরে নিতে হবে চাকরির আমি 4র্থ বছরের পরে আমার এটা চিন্তা করতে হবে। কারণ 3য় বছরে আমি কনফার্ম হব কিনা এটা আমার ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। কিন্তু মোটামুটি যেহেতু 4র্থ বছরের মধ্যে সবারই হয়ে যায়, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি 4র্থ বছরের পর থেকে শুরু করতে পারবো। এখন আমি 4র্থ বছরে যাব নাকি চতুর্দশ বছরে যাব, সেটা আমার অন্যান্য পারিপার্শ্বিক ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে। এর সাথে যেটা দরকার, যে আমি কোথায় পড়তে যেতে চাই সেটার জন্য আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট অথবা হচ্ছে যে কিছু স্কিল টেস্ট দিতে হয়। সেটা হচ্ছে আইএলস আছে, আইএলস এর মতো পিটিই আছে, এবং হচ্ছে যে জিআরই আছে। সো এগুলো মোস্ট পপুলার কেস। আর এর বাইরে আরো কিছু কিছু কান্ট্রি ভেদে আরো বেশ কিছু থাকে, বিশেষ করে তাদের ল্যাঙ্গুয়েজের জন্য। যেমন জাপান, তাদের ল্যাঙ্গুয়েজে, জাপানে পড়তে গেলে তাদের ল্যাঙ্গুয়েজে তারা ডিমান্ড করে। আহ, উম, এটা কোরিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, তবে কোরিয়াতে একটা স্কলারশিপ আছে, আমরা সামনে কথা বলবো জিকেএস নিয়ে, গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের ডিমান্ড আছে। আর হচ্ছে যে মিনিমাম সার্ভিস পিরিয়ড, অর্থাৎ হচ্ছে যে চাকরির এই গভর্নমেন্ট যে স্কলারশিপ গুলো, অর্থাৎ হচ্ছে যে গভর্নমেন্ট স্কলারশিপ বলতে বলবো যে আমি গভর্নমেন্ট অফিসারদের জন্য যে স্কলারশিপ গুলো, এগুলোতে তারা সাধারণত দেখা যায় যে বলে যে সরকারি চাকরিতে কমপক্ষে 3 বছর অথবা কমপক্ষে 5 বছরের চাকরির জীবন থাকতে হবে। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে পপুলার যে গভর্নমেন্ট স্কলারশিপ গুলো, সেগুলোতে 3 বছরই চেয়ে থাকে। তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমি যাই করি না কেন, আমাকে চিন্তা করতে হবে তৃতীয় আমার জব লাইফের, অর্থাৎ কারেন্ট জব লাইফের 3য় বছরের পর থেকে। এখন এরপরে আমি কবে যেতে চাই সেটার জন্য আমি সেই অনুযায়ী প্রিপারেশন নেবো। কারণ আমার জিআরই আইএলস এর মেয়াদ থাকে 2 বছর, জিআরইর মেয়াদ 5 বছর, তাই না আশিক? হ্যাঁ, আহ, তো জি আমার ভাই। আমার যতটুকু ধারণা, হ্যাঁ 5 বছর জিআরইর মেয়াদ। তো এভাবেই আমাকে প্রিপারেশন নিতে হবে যে আমার আমি কবে যেতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি। ওকে, এরপরে হচ্ছে যে আমি কোথায় পড়তে যেতে চাই, কিভাবে পড়তে যেতে চাই, কি ধরনের স্কলারশিপে পড়তে যেতে চাই, কোন সাবজেক্টে পড়তে যেতে চাই, এগুলো নিয়ে একটু খোঁজাখুঁজি করা। আমি রিসার্চ প্রোগ্রামে যাব নাকি হচ্ছে যে আহ, শুধু শুধুমাত্র কোর্স, মাস ইয়া আমার যেটা মনে পড়ে যে ইয়ে হচ্ছে মাস্টার্স, অস্ট্রেলিয়া এবং ইউকে তে তারা বোধহয় বলে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক এবং মাস্টার্স বাই রিসার্চ, দুই ধরনের। আমি কোনটাতে যেতে চাই, এটা আমাকে প্রায়োরিটি তৈরি করতে হবে, এগুলো নিয়ে খুঁজতে হবে। এবং কোথায় কখন কোন দেশে বা কোন সময়ে তারা বেশি সংখ্যক স্টুডেন্ট নিচ্ছে, বা গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলার গুলো কখন আসছে, কোন ওয়েবসাইটে পাওয়া যাবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং সেগুলো নিয়মিতভাবে চেক করতে হবে। এর বাইরে অনেক স্কলারশিপ আছে যেগুলো আমাদের গভর্নমেন্টের কাছে আসে না, কিন্তু সে দেশের সরকার সার্কুলার দিচ্ছে, সারা বিশ্বের জন্য ওপেন করে দেয়। এগুলো সম্পর্কেও খোঁজ রাখতে হবে। তো দেখা যায় যে আমরা এখন তো মানে কি বলবো যে ইন্টারনেটের জালে আটকে আছি। তো একবার যদি খালি কোনো রকমের কোনো একটা এসএনএস এ আমরা, বা হচ্ছে কোনো একটা ওয়েব অ্যাড্রেসে আমরা যদি একবার খালি সার্চ করি, এরপর দেখা যাবে এগুলো নিয়ে ক্রমাগত আমাদের সাজেশন আসতেই থাকে। তো আমরা মানে আমাদের চোখ রাখতে হয় না, আমরা একবার শুধু চোখ বুলাইলেই তারপরে তারাই মানে এইসব সার্কুলারই আমাদের উপরে চোখ রাখে। সো আমরা এখন যাই হোক, বেশ কিছু গভর্নমেন্ট অফিসারদের জন্য যে সকল স্কলারশিপ আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি, সংক্ষেপেই বলবো। প্রথমে যদি আসি, এটা হচ্ছে, এই অনেক সময় কথা বললাম আশিক, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। হ্যাঁ জি ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা দ্রুত আগাবো। হ্যাঁ, বেশি নেই আর, 3টা স্লাইড আছে। ওকে, সো গভর্নমেন্ট জবের জন্য যেটা স্ট্রেনদেনিং এবং পিএম ফেলোশিপ, স্ট্রেনদেনিং প্রোগ্রাম, পিএম ফেলোশিপ প্রোগ্রাম, এই দুটো হচ্ছে যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই দুটো স্কলারশিপ দিয়ে থাকে। এখানে যেটা করতে হয় যে স্ট্রেনদেনিং এর জন্য শর্ত ছিল যে বিশ্বের টপ টাইমস হায়ার এডুকেশন, ওই বছরে যে বছর সার্কুলার হয় সেই বছরের টাইম হায়ার এডুকেশনের 300, বিশ্বের টপ 300 ইউনিভার্সিটির মধ্যে থেকে একটা অফার লেটার আনতে হয়।
আর পিএম ফেলোশিপের ক্ষেত্রে সেটা ছিল টপ 200 ইউনিভার্সিটির মধ্যে ভেতর থেকে একটা অফার লেটার আনতে হয়। অফার লেটার এনে সেই অফার লেটার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সহ আবেদন করতে হয়। আবেদনের পরে তাদের কিছু নির্বাচনের ক্রাইটেরিয়া আছে, সেই নির্বাচন ক্রাইটেরিয়া পার করে নির্বাচিত হলে তারা স্ট্রেন্থেনিং প্রোগ্রামে, যেমনটা আগে বলেছি, এককালীন একটা টাকা দিয়ে দেয়। আর পিএম ফেলোশিপে যেটা হচ্ছে যে ভার্সিটিকে তারা টিউশন ফিটা দিয়ে দেয়, এবং যে স্কলার যিনি বা ফেলো যিনি তাকে প্রতি মাসে মান্থলি কিছু স্কলারশিপ দেয়। এরপরে যেগুলো গভর্নমেন্ট কর্মকর্তাদের জন্য বাইরের বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তাদের মধ্যে পপুলার যেগুলো সেগুলো নিয়ে একটা কথা বলবো। এটা হচ্ছে ফুল রাইট, ইউএসএ থেকে হয়ে থাকে, তবে বাংলাদেশ থেকে খুব কমই সুযোগ পায়। আমাদের পাবলিক পলিসি পড়ার জন্য হার্ভার্ডে আমার এক ব্যাচমেট আছে, এর আগের বছরে আমার ফরেনের এক ব্যাচমেট গিয়েছিল। তো এরা এই স্কলারশিপটা পেয়ে থাকে, বেশ ভালো পেমেন্ট তারা দেয়। অ্যাজ ফার অ্যাজ আই নো, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পেইড স্কলারশিপ ফর দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। তো এটা একটু টাফ, তারপরও যে মানুষই তো করতেছে, সো ইটস নাথিং ইম্পসিবল। এরপর ইংল্যান্ডে এক স্কলারশিপ রয়েছে, শেভেনিং স্কলারশিপ। আমি এটা উম, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একাডেমিশিয়ানদের তারা বেশি পছন্দ করে, কিন্তু তারপর গভর্নমেন্ট অফিসাররা যদি খুব ভালো পারফর্ম করতে পারে সিলেকশন ক্রাইটেরিয়ার ভেতরে, সেখানেও তাদের সুযোগ আছে। বাংলাদেশে বর্তমানে গভর্নমেন্ট অফিসারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় স্কলারশিপ হলে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র গভর্নমেন্ট অফিসারদের জন্য। এখানে যেটা হয় যে আবেদন করার কোনো বয়সের যোগ্যতা নেই, আইএলটিএস স্কোর থাকতে হয়, একটা প্রপোজাল লিখতে হয়, এবং সেই সাথে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সহ আবেদন করা যায়। সো এখানে যেটা সুবিধা, তারা বেশ ভালো সংখ্যক নেয়, মোর দেন 60। এবং এটা হচ্ছে যে বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকে যারা জব করে তারা, এবং হচ্ছে যে জুডিশিয়াল সার্ভিসে যারা আছে তারা, এই তিন ক্যাটাগরি থেকে তারা নির্বাচন করে। এবং এখানে ছেলে এবং মেয়ে ইকুয়াল পার্টিসিপেশন, অর্থাৎ তারা এসডিজির গোল ফিল আপ করার চেষ্টা করে। এ কারণে তারা ইকুয়াল, অর্থাৎ হচ্ছে 60 জন যদি নেয়, 30 জন ছেলে এবং 30 জন মেয়ে সুযোগ পায়। So এটা, এবং এটা বেশ ভালো একটা পেইড স্কলারশিপ, 2 বছর, 1.5 বছর থেকে 2 বছরের জন্য অস্ট্রেলিয়ায়। এবং আরেকটা পজিটিভ সাইড হচ্ছে এখানে যে ফ্যামিলি নিয়ে একেবারে চলে যাওয়া যায় পুরোটা একসাথে। অর্থাৎ হচ্ছে যে টানা 2 বছরই বলি বা 1.5 বছরই বলি, সেখানে ফ্যামিলি নিয়ে থাকার সুযোগ আছে। জাপান গভর্নমেন্টের সহায়তায় জাইকার অধীনে একটা স্কলারশিপ, এটা হচ্ছে জেডিএস স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপটাও বেশ আমাদের ফেভারিট আমাদের গভর্নমেন্ট অফিসারদের মধ্যে। তো এখানে উম, যেটা হয় যে তারা 1.5 থেকে 2 বছরের কোর্স তারা এখানে অফার করে, এবং জাপানের বিভিন্ন ভার্সিটিতে তারা ভার্সিটি চুজ করে দেয়। আমরা নির্দিষ্ট কিছু ভার্সিটি আছে, তবে জেডিএস এ আমি যেটা আর কি ল্যাকিংস বা ব্যাক সাইড বলবো, যে এখানকার যে ভার্সিটি গুলো তারা অফার করে, ভার্সিটি গুলো কোয়ালিটি ভালো হলেও টাইমস হায়ার এডুকেশন বা কিউএস র্যাঙ্কিং এ একটু পেছনের দিকে পিছিয়ে। তো এটা একটা প্রবলেম। আর জাপানে ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ আছে 2 বছরের জন্য, বা জাপানের স্কলারশিপটা 2 বছরের জন্য। জাপানের জেডিএস স্কলারশিপে একটা সুবিধা হচ্ছে, আপনার যদি আইএলটিএস স্কোর নাও থাকে, তারা কিন্তু আইএলটিএস দেওয়ার সুযোগ করে দেয়। আইএলটিএস এর খরচ তারা বহন করে, তবে শর্ত হচ্ছে এই আইএলটিএস এর স্কোর অন্য কোথাও ব্যবহার করা যায় না, শুধুমাত্র জেডিএস স্কলারশিপের জন্যই ব্যবহার করা যায়। এবং এটার জন্য কি একটা প্রিলিম এক্সাম হয়, ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্যাল রিজনিং এর উপরে কিছু রাইটিংস হয়, এটাকে থেকে সিলেকশনের পরে তারপরে আসে। এরপরে আসছে যে কোরিয়ার জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে কৈকা স্কলারশিপ। তো কৈকা কোরিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ। তো কৈকা স্কলারশিপে যেটা হয় যে ভার্সিটি থেকে প্রথমে অফার লেটার আনতে হয়, অর্থাৎ হচ্ছে যে ভার্সিটিতে অ্যাডমিশন কনফার্ম করতে হয়। কনফার্ম করার পরে সেই কনফার্মেশন দিয়ে ভার্সিটিতে পরে স্কলারশিপ অথরিটির কাছে আবেদন করতে হয়, তাদের কিছু সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগে। কোরিয়ায় আবেদন করার নেগেটিভ সাইড কি সেটা আমি পরে আলোচনা করব। তো যাই হোক, কৈকা স্কলারশিপ মোটামুটি বাংলাদেশের জনপ্রিয় গভর্নমেন্ট স্কলারশিপ স্কলারদের মধ্যে। আজকেও আমি সন্ধ্যায় 2 জন কৈকা স্কলারের সাথে বসে আড্ডা মেরে আসলাম। এই প্রোগ্রামে জয়েন করার জাস্ট 15 মিনিট আগে বাসায় ফিরছি। তো প্রতি বছরই দেখা যায় বাংলাদেশ থেকে বেশ কিছু লোকজন আসে কৈকাতে। গত বছর
গত বছর এসেছে 5 জন, এই বছর 2026-এ অলরেডি 3 জন আসছে, 4জন আসছে, আরো সামনে সেপ্টেম্বরে আরো আসবে। এরপরে আমি যে স্কলারশিপে আছি এটা হচ্ছে এডিবি কোরিয়া, এর আরেকটা ব্রাঞ্চ আছে এডিবি জাপান। এডিবি জাপানে তারা ইউনিভার্সিটি অফ টোকিওতে সুযোগ করে দেয়, আর এডিবি কোরিয়া হচ্ছে সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং হচ্ছে কেডিআই, কেউ নামটা জানে কিনা, কোরিয়া ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এটা হচ্ছে কোরিয়ান অ্যাপেক্স রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমি তখন বলছিলাম যে এরা রিসার্চের পিছনে কি কাজ করে, কত কাজ করে, সেটা আসলে এই কেডিআই তে গেলে বোঝা যায়। এখানকার যারা আহ, কি বলবো যে অনুষদ যারা আছে, তাদের কাজ একটা, এটা হচ্ছে যে গভর্নমেন্ট পলিসির উপরে শুধুমাত্র রিসার্চ করা এবং এটার ইনপুট সরকারকে দেয়া। এই কাজটাই তারা করে, এবং সেটা তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সাথে নিয়ে তাদেরকে কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করার সুযোগ দেয়, বা তাদেরকে এটা শেখার সুযোগ দেয়, যেটা যাতে তারা তাদের দেশে গিয়ে কাজে লাগাতে পারে। তো এডিবি কোরিয়া স্কলারশিপের কিছু পজিটিভ সাইড আছে, সেটা সামনের স্লাইডে আমরা কথা বলবো না। আর এর বাইরে রয়েছে যেটা যে গভর্নমেন্ট অফিসারদের মধ্যে অনেকেই ইদানিং যেটা করছে সেটা হচ্ছে যে প্রফেসরস ফান্ডেড স্কলারশিপ জোগাড় করছে। এটা কেন করছে? কারণ হচ্ছে যে আহ, এই আমরা যে সাবজেক্ট গুলোতে পড়তে আসছি এগুলো হচ্ছে যে অনেকটা গতানুগতিক টাইপের, বা এটাও আমি যদি বলি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমি পড়ে যাচ্ছি, কিন্তু দেখা যাবে যে আমার অ্যাডমিনে আমার আগে এরকম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা পাবলিক পলিসিতে পড়ে গেছে অনেক লোক আছে। কিন্তু কিছু স্পেসিফিক সাবজেক্টে অনেকেই দক্ষতা, নিজেদের আগ্রহ থেকে দক্ষতা অর্জন করতে চায়, তারা এখন তারা চেষ্টা করে যে প্রফেসর ফান্ডেড স্কলারশিপ ম্যানেজ করা। আমার এক বন্ধু ইউএসএ তে পড়তে গেছে, সে পড়ছে ডাটা সায়েন্স নিয়ে। সো সেখানে সে পড়ছে প্রফেসরস ফান্ডিং এ, সে গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছিল, জিকেএস পেয়েছিল, পিএম ফেলোশিপ পেয়েছিল, কিন্তু সে সেগুলোতে না গিয়ে পরবর্তীতে সে প্রফেসরস ফান্ডিং এ স্কলারশিপে পড়তে গেছে, কারণ সে নিজের ক্যারিয়ারটাকে সেভাবে দেখতে চায়। এরপরে আরেকটা আছে কমনওয়েলথ শেয়ার। কমনওয়েলথ শেয়ারটা অলমোস্ট সেভেনিং এর মতো, এটাও ইউকে বেসড। তো এটাতেও যেটা হয় যে একাডেমিশিয়ানরা বেশি সুযোগ পায়, তবে লাস্ট ইয়ারে দুজন আমার দুজন খুব ক্লোজ বন্ধু সেখানে পড়তে গিয়েছে। তো এই কারণে আমি এটাকেও একটা সুযোগ বলে রাখবো যদি গভর্নমেন্ট অফিসাররা চেষ্টা করে। এর বাইরে বলছিলাম যে মিসসেলেনিয়াস অনেক স্কলারশিপ আছে, বিভিন্ন দেশে বিভিন্ন স্কলারশিপ আছে। যেমন আমি কালকে দেখছিলাম যে স- উম, ই- সৌদি আরবে, সৌদি আরবে ইউনিভার্সিটির নাম ভুলে গেলাম, কিন্তু তারা মাস্টার্স এবং পিএইচডির জন্য সার্কুলার দিয়েছে। এবং এর আগে আমার এক ব্যাচমেট আমাকে দেখিয়েছিল কাতারে। এগুলো পেমেন্ট, কিন্তু এই স্কলারশিপ গুলোতে পেমেন্ট অনেক হাই, এবং এগুলো তারা মানে উল্লেখ করে না যে গভর্নমেন্ট অফিসিয়ালদের জন্য নাকি স্টুডেন্টদের জন্য। সো আমার কাজের এক্সপিরিয়েন্সের সাথে যদি আমি যেটা পড়তে যেতে চাই সেটাকে যদি আমি খুব ভালো করে আমার এসওপি তে আমি লিখে দিতে পারি, সেটা যদি তাদেরকে অ্যাট্রাক্ট করাতে পারি, তাহলে এই স্কলারশিপ গুলো ম্যানেজ করা খুব একটা কঠিন কিছু না। তো এখন আমরা কথা বলবো যে সাউথ কোরিয়াতে হায়ার স্টাডিজ যে স্কলারশিপ গুলো, আমি কইকা নিয়ে বেশ বলেছি, আমি এডিবিটা বলি। এডিবি আমার যে সিলেকশন ক্রাইটেরিয়া ছিল, প্রথমে কিছু ডকুমেন্ট নিয়ে আমি আমাদের জনপ্রশাসনে সার্কুলার হয়েছিল। এরপরে সার্কুলারে বলা ছিল কি কি কাগজ জমা দিতে হবে, সেই সব কাগজ একত্রে সাবমিট করেছিলাম আমি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির কাছে। পরবর্তীতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি আমার অনলাইনে একটা এক্সাম নিয়েছে, রিটেন এক্সাম। এরপরে তারা ভাইভা নিয়েছিল, ভাইভা নেওয়ার পরে তারা সিলেক্ট করেছে। তো এই প্রসেসটা সিলেক্ট করার পরে তারা আমাদেরকে এডিবির কাছে রেফার করে দেয় যে হ্যাঁ তাই এদেরকে বা অমুক প্রার্থীকে আহ, এই প্রোগ্রামের জন্য নেওয়া যেতে পারে। পরবর্তীতে এডিবি অ্যাপ্রুভ করে এবং আমাদেরকে তারা ফান্ডিং করে। সো এটা বেশ ভালো একটা স্কলারশিপ। এই অর্থে বলবো যে কোরিয়ায় যতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ আছে তার মধ্যে এটা হাইয়েস্ট পেইড, এবং এটাতে কি আরো কিছু পজিটিভ সাইড আছে। যেমন কৈকা স্কলারশিপে বাইরে কাজ করার অনুমতি নেই, বাইরে থাকার অনুমতি নেই, কিন্তু ইউনিভার্সিটির ডরমেটরিতে থাকতে হয়। কিন্তু এডিবি কোরিয়া স্কলারশিপে এ ধরনের কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে যে পেমেন্ট পাওয়া যায় এবং কোরিয়ার যে লাইফ স্টাইল, সে অনুযায়ী এটা এই স্কলারশিপের স্টাইপেন্ডটা মোর দেন এনাফ। সো এই কারণে আসলে বাইরে কাজ করার সুযোগ থাকলেও প্রয়োজন পড়ে না। আর গভর্নমেন্ট অফিসারদের জন্য আমি বলবো যে বাইরে গিয়ে কাজ করা, এই জিনিসটা খুবই আসলে অশোভনীয় একটা বিষয় আমি মনে করি, আমার ব্যক্তিগত এটা ধারণা। কারণ হচ্ছে যে আমি এখানে একটা স্কলারশিপে স্টাইপেন্ড পাচ্ছি, প্লাস দেশের সরকার কিন্তু আমার পরিবারকে চালানোর জন্য আমার বেতনটা চালু রেখেছে। তাহলে আসলে এর বাইরে আরো এক্সট্রা প্রয়োজন আছে কিনা সেটা হচ্ছে আমার আসলে ভেবে দেখার বিষয়। এরপরে কোরিয়াতে আরেকটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে যে জিকেএস স্কলারশিপ।
তো জিকেএস স্কলারশিপ এটাকে পুরোপুরি বলে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। এটাতে গভর্নমেন্ট অফিসিয়াল এবং প্রাইভেট জব এক্সপিরিয়েন্স যাদের আছে তারা সকলে কিন্তু আবেদন করতে পারে। এটার অনেকটা এডিবি কোরিয়া ফেলোশিপের মতোই আবেদন পদ্ধতি, এবং হচ্ছে যে আবেদন করার পরে জিকেএস ভার্সিটি থেকে জিকেএস কর্তৃপক্ষের কাছে তারা রেফার করে দেয়। জিকেএস কর্তৃপক্ষ তখন আর কি যাদেরকে পায় তাদের যতগুলো আবেদন বিভিন্ন ভার্সিটি থেকে পায় সেগুলোকে কম্পেয়ার করে রেজাল্ট অনুযায়ী এক্সপেরিয়েন্স এসওপি এসব কম্পেয়ার করার পরে তারা ফাইনালি দিয়ে দেয় যে একটা ফাইনাল লিস্ট বা সিলেকশন, ফাইনালি সিলেকশন করে। এই সিলেকশন গুলোর মধ্যে থেকে তো জিকেএস আর এডিবির মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, জি এডিবি স্কলারশিপে হাউস রেন্ট অর্থাৎ হচ্ছে থাকার খরচটা, রেগুলার মান্থলি স্টাইপেন্ড যেটা আছে এর পাশাপাশি থাকার খরচ এবং হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স খরচটা দিয়ে দেয়। কিন্তু জিকেএস স্কলারশিপে হাউস রেন্ট এবং হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্সের খরচটা পাওয়া যায় না। এটাই হচ্ছে এটার এই স্কলারশিপের ল্যাকিংস আর কি। এবারে পেমেন্টটা, স্টাইপেন্ডের পেমেন্টটা এডিবি কোরিয়া স্কলারশিপ যেটা দিচ্ছে সেই একই পরিমাণ দেয়। আর প্রফেসর্স ফান্ডেড স্কলারশিপ কোরিয়া বর্তমানে মানে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা ডেস্টিনেশন, কিন্তু সবাই আসলে মানে ভিন্ন ভিন্ন টার্গেট নিয়ে আসে। তবে যেটা বলবো যে এখানে আমি বেশ কিছু লোকজন পেয়েছি যারা আসলে রিসার্চ করতে আসে বা লং টার্ম থাকার জন্য, এখানে সাস্টেনেবিলিটি গ্রো করার জন্য থাকতে আসে। তাদের জন্য বেশ ভালো একটা স্কোপ এখানে, কারণ এখানে গবেষণা প্রচুর হয় এবং গবেষণার জন্য প্রচুর ফান্ডিং পাওয়া যায়। যদি নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় এখানকার প্রফেসরদের কাছে, তাহলে স্কলারশিপ ম্যানেজ করা খুব একটা কঠিন না। বিশেষ করে দুটো সাবজেক্ট এখানে খুবই জনপ্রিয়। সেটা হচ্ছে যে একটা আমাদের দুটোর মধ্যে একটা বিশেষ করে সিভিলের সাথে রিলেটেড, একটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট সিটি ম্যানেজমেন্ট। তারা এই বিষয়ের উপর প্রচুর গবেষণা করে এবং হচ্ছে যে এটাকে দিনকে দিন ডেভেলপ করার জন্য প্রচুর ইনভেস্টমেন্ট করছে। আমার পরিচিত এখানে আমি দুজন লোককে, যে আমার পরিচিত দুইজন আছে যারা কিনা স্মার্ট সিটির উপরে এখানে পিএইচডি করছে। প্রথমে মাস্টার্স করেছিল, পরবর্তীতে তারা এখানে পিএইচডি করছে। এবং এরপরে আরেকটা সাবজেক্ট দিয়ে এখন প্রচুর ডিমান্ডিং, সেটা হচ্ছে যে ডাটা সায়েন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ভবিষ্যৎ। So, এটাতে নিয়ে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় বা এটাকে কিভাবে আরো ভালোভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে কাজ করার জন্য ডাটা সায়েন্স এখন প্রচুর ইনভেস্টমেন্ট আছে। কেউ চাইলে, কারো যদি এই দুটো বিষয়ের উপর আগ্রহ থাকে, কোরিয়ান প্রফেসর খুঁজে বের করে এগুলোতে হায়ার স্টাডির জন্য আসা যেতে পারে। এবং সবশেষে আর কি আসবো যে কেন কোরিয়া, কেন কোরিয়া নয়। কোরিয়াতে আসার পেছনে যেগুলো বড় পজিটিভ সাইড, সেটা হচ্ছে যে এখানে একেবারে মডার্ন টেকনোলজি এবং ইনফ্রাস্ট্রাকচার আসলে কতটাই মডার্ন সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। আমরা যে এখানে আমি যে ক্যাম্পাসে আছি, ক্যাম্পাসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো এখানে অর্ডার দেওয়ার পরে হয় সেলফ সার্ভিস অথবা রোবট সার্ভিস, হয় আমাকে নিজেকে সার্ভিস নিতে হবে অথবা হচ্ছে রোবট সার্ভিস দিয়ে যাবে। তো রোবট ব্যস্ত থাকে, তার কারণ তার প্রচুর ডিমান্ড। হ্যাঁ, এখানে কোনো স্টাফ নেই। Just নিজে 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 অর্ডার করে দিতে হয়। এরপরে রোবট, দুটো রোবট আছে, একটা রোবট খাবার নিয়ে দাঁড়ায় থাকে নির্দিষ্ট পয়েন্টে, সেখান থেকে কালেক্ট করতে হয়। আরেকটা হচ্ছে যে সার্ভ করে টেবিলে টেবিলে। তো তাকে জাস্ট টেবিল নাম্বার জানিয়ে দিলেই সেখানে এসে সার্ভ করে দিয়ে যায়। তো এটা জাস্ট একটা ক্যান্টিন, ইউনিভার্সিটি ক্যান্টিন, প্রাইভেটলি চালানো একটা ক্যান্টিনের এরকম অবস্থা। তো আর আমাদের ক্যাম্পাসে তো মানে কি বলবো আর, আমরা কত পিছিয়ে আছি। যাই হোক, এটা কোরিয়ার একটা পজিটিভ সাইড, মডার্ন টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার। এরপরে হচ্ছে যে ইন্টারনেট কানেক্টিভিটি বা হচ্ছে যে ডিজিটাল টেকনোলজি কানেক্টিভিটি। এই যে আমাদের হোস্ট আশিক, ও চায়নাতে ছিল, ও চায়নাতে তো সবকিছুই মানে তাদের নিজস্ব আলাদা, তাই না? যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো সবগুলোই আলাদা। এরপরে হচ্ছে যে তাদের ম্যাপ আলাদা। হ্যাঁ, কোরিয়াতে যেটা তারা করেছে, তারা ইন্টারন্যাশনালটাকেও চালু রেখেছে, এর পাশাপাশি তারা নিজেদেরটাকে গ্রো করেছে এবং নিজেদেরটাকে এত ভালোভাবে তারা ডেভেলপ করেছে যে মানুষ এখানে এসে মানে অন্যান্য সাইটের চেয়ে তাদের সাইটটাই বেশি চালায়। এখানে হোয়াটসঅ্যাপ কেউ চালায় না, সবাই ইনস্টাগ্রাম চালায়, কিন্তু ইনস্টাগ্রামের পাশাপাশি তাদের নিজস্ব একটা আছে, আমি ঠিক নামটা মনে করতে পারছি না, সেখানে সবাই, সেটা সবাই চালায়। এখানে মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জারের চেয়ে কাকাওটক অনেক বেশি জনপ্রিয়। কিন্তু তার মানে এই না যে ফেসবুক মেসেঞ্জার এখানে চলে না। যার প্রয়োজন তার অ্যাকাউন্ট আছে, কিন্তু এখানে কাকাওটক চলে। সো এই কাকাওটকে শুধুমাত্র যে মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তা নয়, এই কাকাওটকে ম্যাপ আছে।
কাকাওটোকে আহ, আহ, আমাদের উবারের মতো গাড়ির সার্ভিস আছে, সবকিছুকে একসাথে নিয়ে এসেছে। তো তারা ডিজিটাল কানেক্টিভিটিটাকে খুব ভালোভাবে তৈরি করেছে। আহ, জাপান, বলছিলাম যে জাপান কোরিয়ার চেয়ে অনেক এগিয়ে, কিন্তু জাপানের যেটা যে আমরা জানি যে আচ্ছা, এটা না বলে থাক। হ্যাঁ, এরপরে আমাদের আমি এতক্ষণ ধরে একটা বিষয় বলছিলাম যে এখানে রিসার্চ এবং ইনোভেশনের উপরে প্রচুর প্রচুর গুরুত্ব দেওয়া হয় এই জায়গাটায়, কোরিয়াতে। এবং এগুলোর পেছনে সরকার প্রচুর ফান্ডিং করে। তাদের বাজেটের, শিক্ষায় যে বাজেট আছে, শিক্ষার বাজেটের more than 15% তারা শুধুমাত্র গবেষণার কাজে ব্যবহার করে। শিক্ষাক্ষেত্রে যে অ্যানুয়াল বাজেট, সেটার মধ্যে 15% তারা গবেষণার জন্য ব্যবহার করে। এর বাইরে প্রত্যেক মিনিস্ট্রি তাদের আহ, নিজেদের বাজেটের 2 থেকে 3% তারা গবেষণার জন্য আলাদাভাবে খরচ করে। অর্থাৎ হচ্ছে যে শুধুমাত্র যে শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলো খরচ করে তা না, এর বাইরে মিনিস্ট্রিও ফান্ডিং করে পড়াশোনার জন্য। তো এখানে এই ধরনের রিসার্চ করা এবং নতুন ইনোভেশনের জন্য ভালো সুযোগ আছে। আর সিউল বা কোরিয়া ব্যয়বহুল হলেও, বাংলাদেশের তুলনায় ব্যয়বহুল হলেও, আমি আমার যে ফ্রেন্ডরা আছে অস্ট্রেলিয়া, ইউএসএ বা হচ্ছে যে ইংল্যান্ড, ইউরোপে যারা পড়াশোনা করে, তাদের সাথে কথা বলে দেখেছি এখানকার জীবনমানের খরচ অনেক 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 কম। সো এটা একটা পজিটিভ সাইড কোরিয়ায় আসার ক্ষেত্রে আমি বলবো। আর আহ, যেটা নিয়ে, যেটা সেমিনারের শুরুতে যারা ছিল, আমি মানে ফর্মাল সেমিনার শুরুর আগে আশিকের সাথে কথা বলছিলাম যে এখানকার সেফটি এবং সিকিউরিটি এটা খুবই ভালো মানের। এইটা খুবই এই এই বিষয়ে ইউরো ইউরো ইউরোপ আমেরিকাতে এগুলো নিয়ে কিছু কনসার্ন আছে, কিন্তু এখানে এ ধরনের কোনো কনসার্নই নেই। এটা একটা জিনিস। এরপরে হচ্ছে যে এখানকার খাবার, আহ, এখানে যে এখানে 2 ধরনের খাবারই পাওয়া যায়। অর্থাৎ হচ্ছে যে ফাস্ট ফুড টাইপের খাবার আছে, আবার অর্গানিক ফুডও আছে, ন্যাচারাল ফুডও আছে। আপনি কোনটা চয়েস করতে চান সেটা আপনার। তবে এখানকার ন্যাচারাল বা অর্গানিক ফুড গুলো খুবই ভালো, এবং তারা খুব ভালো পদ্ধতি, তারা এগ্রিকালচারটাকে খুব ভালোভাবে মেনটেন করে, যেটার কারণে কিন্তু তাদের হেলথ হাইজিন খুবই ভালো। কোরিয়া যদিও ওয়ান অফ দ্য গ্রোয়িং এজ সোসাইটি, এজিং সোসাইটি, কিন্তু এখানকার লোকজনের গড় বয়স প্রায় জেন্টসদের জন্য 85, লেডিসদের জন্য 90। তো এই যে এত লম্বা সময় তারা বাঁচে, এর পিছনে তাদের খাদ্যের কালচার বা খাদ্যের সিকিউরিটি, এটা কিন্তু একটা বড় বিষয়। তো এখানে আসলে এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে। এবং তাদের হচ্ছে যে আরেকটা মেন্টালিটি, সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, পরিশ্রম। তারা কি পরিমাণ পরিশ্রম করে এটা তাদেরকে না দেখলে বোঝা মুশকিল। তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা ইন্সপায়ারিং বিষয়, আমাদের জন্য একটা ইন্সপায়ারিং একটা বিষয়। সো এইসব কারণে কোরিয়া আমি মনে করি যে হায়ার স্টাডির জন্য একটা ভালো ডেস্টিনেশন। আর সবশেষে নেগেটিভটা বলি যে কেন নয়, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা বিষয়, আর হচ্ছে যে কোরিয়াতে হায়ার স্টাডিজে আসলে ফ্যামিলি নিয়ে আসা যায় না। এই দুটোই হচ্ছে এখানকার নেগেটিভ সাইড। সো এই দুটো বাদে আর তেমন কিছু আমার চোখে পড়ে না। যাই হোক, উম, হুম, তো যাই হোক, আমরা লম্বা সময় গেল, অনেক বললাম। এগুলোই ছিল মোটামুটি আমার বলার। এখন যদি কারো কোনো কিছু প্রশ্ন ছিল কিনা আমি ঠিক জানি না, কেউ আছে কিনা জিজ্ঞাসা করার মতো কিছু, যদি থাকে আমি আছি, চেষ্টা করবো আচ্ছা। জানানো। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক সুন্দর দেওয়ার জন্য, প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবং আমার কাছে বেশ ভালো লেগেছে যে আপনি দুইটা জিনিসই বেশ সুন্দরভাবে উপস্থাপন করছেন। অর্থাৎ বাংলাদেশের সরকারি চাকরির প্রিপারেশনের ব্যাপারটা, বিশেষ করে আপনার সেক্টরে বা অন্য সেক্টরে, সেইভাবে সেখানে কিভাবে যাওয়া যেতে পারে, এবং সেখান থেকে হায়ার স্টাডিজের ব্যাপারটা, এটার যেভাবে কানেকশন করছেন আমার কাছে বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আমাদের প্রশ্ন আহ, আমার কিছু আছে। তার আগে আমাদের আরেকটা প্রশ্ন আছে যে আই এম ফ্রম সিভিল 16. I invested plenty of time for government job preparation, 2 years, but still no visible success in government job sector. Now my family wants that I should go for higher study. My CGPA is decent, 3.5 plus, but no significant research experience. Currently, I am working in a private organization. My dilemma is which will be better, government job in BD or higher study in abroad. Thanks in advance, ভাই। আচ্ছা,
ভাই, যদি কিছু। ওকে, এটা আসলে একটু ক্রিটিক্যাল বলা। কারণ হচ্ছে যে এটা ডিসিশনটা নিজের নেয়ার। আমি জানি না তুমি যে ভাই তুমি প্রশ্ন করেছো, তোমার মানে ফ্যামিলির চাওয়া তোমার কাছে গুরুত্বপূর্ণ নাকি তোমার নিজের চাওয়া তোমার কাছে গুরুত্বপূর্ণ, সেটা তোমার সিলেক্ট করতে হবে। আর আহ, আমি যেটুকু বলতে পারি যে গভর্নমেন্ট জবে তুমি 2 বছর চেষ্টা করেছো কিন্তু ভিজিবল সাকসেস নেই। আমি শুরুতেই বলেছি যে এটা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা। 3 বছর একটা, ফার্স্ট টাইম বিসিএস ও হচ্ছে 3 বছরের জার্নি। সো ফার্স্ট টাইম না হলে এটা 4 বছরে চলে যাবে, সেকেন্ড টাইমে না হলে এটা 5 বছরে চলে যাবে। ইভেন দেখা গেল যে প্রি রিটেন প্রিলি টিকলাম, রিটেন টিকলাম, কিন্তু ভাই ভাই গিয়ে আটকে গেলাম। এটা একটা সমস্যা। সো দেখা গেল যে 2 বছর পার করে গিয়ে সে ফাইনাল স্টেজে গিয়েও সাকসেস আসলো না। এটা হতেই পারে। তো গভর্নমেন্ট জবের জন্য আমি বলবো যে ধৈর্য ধরার বড় ইস্যু। আর যেহেতু 2 বছরেও আসছে না, আমার মনে হয় যে টার্গেট সেট করাটা একটু ভুল হয়েছে কোথাও। কারণ যে আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু আমি পরীক্ষা কোথায় খারাপ করছি এটা তো আমি জানি। আমার জানা উচিত যে আমি এই পার্টটাতে খারাপ করেছি, তাহলে নেক্সট পরীক্ষার আগে আমার ওই পার্টটার উপর গুরুত্ব দেওয়া বেশি জরুরি বলে আমি মনে করি। যাতে আমি আমার গ্যাপ গুলো কমিয়ে আনতে পারলে আমার মনে হয় যে এটা সমস্যা নয়। আর হায়ার স্টাডির জন্য আমি যেটা বলবো যে হ্যাঁ, রিসার্চ এক্সপিরিয়েন্স হায়ার স্টাডির জন্য সেলফ ফান্ডেড ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। সেলফ ফান্ডেড এর ক্ষেত্রে দিতে গেলে প্রফেসররা নট ম্যান্ডেটরি বাট স্টিল এটা কি কারণে প্রয়োজন, যে এটা আমার সিভিটাকে ভারী করে। যেহেতু তোমার প্রাইভেট জব এক্সপিরিয়েন্স আছে, ইটস নট এ বিগ ডিল, রেজাল্ট ভালো আছে, সো রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে এটা খারাপ কিছু না। কিন্তু হচ্ছে যে কোনো এমন কোনো একজন প্রফেসরকে খুঁজে বের করা যার রিসার্চ কাজের সাথে তোমার ইন্টারেস্ট আছে, এরকম একজন প্রফেসরকে খুঁজে বের করতে পারলে এবং তাকে মেইল করে তার সাথে কমিউনিকেট করতে পারলে আমার মনে হয় যে হায়ার স্টাডিও তোমার জন্য একটা ভালো পথ হতে পারে। তবে আলটিমেটলি ডিসিশনটা তোমার, যে আসলে গভর্নমেন্ট জব তুমি বাংলাদেশে করতে চাও না হায়ার স্টাডি। এটা এটা আসলে ওই যে মাইন্ডসেটটা নিজের তৈরি করতে হবে। দ্যাটস ইট। আচ্ছা ভাই, আরো কিছু প্রশ্ন আমাদের অনেক সময় গ্রুপে আসে, আমি সেগুলো টুকটাক আহ, মানে স্পিকারদের জিজ্ঞেস করার জন্য তুলে রাখি। যেমন একটা প্রশ্ন বেশ আসে যে যারা সাধারণত সরকারি চাকরি করে তাদের যেহেতু ব্লু পাসপোর্ট নেওয়ার একটা সুযোগ থাকে, তো এই ক্ষেত্রে বাইরে আসার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? যে কেউ যদি ব্লু পাসপোর্ট, আপনার কি পাসপোর্ট আমি জানি না, যদি ব্লু পাসপোর্ট হয়ে ব্লু থাকে, পাসপোর্ট, আচ্ছা সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় কিনা বা এটা তাদের এটা কোনো কোনো রেগুলেশন সমস্যাই আছে হয় না। কিনা? আচ্ছা। এটা কোনো সমস্যাই না। যখন তুমি নিজের মতো নিজের একটা স্কলারশিপ জোগাড় করবা, জাস্ট হুম, শুধু নিজের কন্ট্রোলিং মিনিস্ট্রিকে বলতে হয়, জানানো লাগে। মিনিস্ট্রিকে জানাতে হয় যে আমি হায়ার স্টাডির জন্য যাইতে চাই। মিনিস্ট্রি ছুটি অ্যাপ্রুভ করলে তারা একটা গভর্নমেন্ট অর্ডার রিলিজ করে, হুম, যেটাকে আমরা সংক্ষেপে জিও বলি। দ্যাট জিও ইজ এনাফ। আচ্ছা, এই জিওটা হয়ে গেলে তখন ব্লু পাসপোর্ট দিয়ে, এবং যেগুলো ভিসা ফ্রি কান্ট্রি সেগুলোতে ভিসা ফ্রি যাওয়া যায়, যেগুলো ভিসা ফ্রি নয় সেগুলোতে ভিসা নিয়ে যেতে হয়। দ্যাটস ইট। কিন্তু এই আচ্ছা, জিওটা, দ্য অল দ্য থিং ইজ নিডেড ইজ দ্য জিও। আচ্ছা। এটা আরেকটা জিনিস আহ, শুনি যে এই পাসপোর্ট রিলেটেডই, মানে কেউ যদি এমন কোনো দেশে যায় সেখানে যদি পিআর নিতে চায়, মানে এরকম যে দেশগুলো আছে যেখানে পিআর নেওয়া যায়, বা এরকম যদি কেউ নিতে চায় এবং পরবর্তীতে পাসপোর্ট নেওয়ার, যদি আমি স্পেসিফিক ভাবে ইউএস এর কথাই বলি, যে ইউএসএ তে পিআর নিতে পারে বা তার 5 বছর পরে পাসপোর্ট নিতে পারে, তো এই ক্ষেত্রে ব্লু পাসপোর্টের কোনো সমস্যা আছে কিনা বা কোনো রেগুলেশন আছে কিনা? না, এরকম কোনো রেগুলেশন নেই। সাধারণত আমাদের যেটা হয় যে আমরা দেশ থেকে স্কলারশিপে পড়তে আসার আগে একটা বন্ড সাইন করে আসতে হয়। আচ্ছা, সেখানে একজন আমাদের ইয়ে থাকে, গ্যারান্টার থাকে। আচ্ছা, সো বন্ডে আমরা এটাই ডিল করি যে আমি আমার স্কলারশিপ পড়াশোনা শেষ করে আমি দেশে ফিরে আসবো, এবং দেশে ফিরে এসে কমপক্ষে 3 বছর চাকরি করব। আচ্ছা, কেউ যদি এটা না করে, অর্থাৎ তাহলে এই সময়ের মধ্যে সরকার আমাকে যে সুবিধাগুলো দিয়েছে সেই সুবিধাগুলো জাস্ট ফেরত দিতে হয়। আচ্ছা, অর্থাৎ হচ্ছে কেউ যদি এরকম বাইরে গিয়ে পরবর্তীতে পিআর নিয়ে নেয়, তাহলে পিআর নেওয়ার আগ পর্যন্ত, সে দেশ থেকে ত্যাগ করার সময় থেকে পিআর নেওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ে তার যে সে সরকারের কাছ থেকে যে আর্থিক সুবিধাগুলো পেয়েছে এগুলো সরকারের কাছে সারেন্ডার করে দিলে আর কোনো সমস্যা নেই।
আচ্ছা আচ্ছা। এবং এটা সেই সারেন্ডার করতে সারেন্ডারের হয়। ক্ষেত্রে আই গেস পাসপোর্টও সারেন্ডার করার একটা বিষয় থাকে নাকি, যেহেতু উম, ওইটাও সরকারি পাসপোর্ট বা এরকম কোনো কিছু? এরকম কিছু নেই, এরকম যে সে ফিরে আসবে কিনা এটা তার ডিসিশন, কিন্তু এ ধরনের কেস দেখা যায় পাসপোর্টটা সারেন্ডার বলতে পরবর্তীতে পাসপোর্ট রিনিউয়াল, আর গভর্নমেন্ট পাসপোর্ট হিসেবে রিনিউয়াল আচ্ছা, করাটা একটু, মানে তখন ব্লু ব্লু, পাসপোর্ট হিসেবে আচ্ছা, রিনিউয়াল করা একটু টাফ। তখন পাসপোর্টের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়। গ্রিন, গ্রিন হুম, সাধারণ যেটা পাসপোর্ট সেটা নিয়ে নেয়। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরো আহ, আহ, কিছুই আছে যে আপনি একটাই বলছিলেন যে কোরিয়াতে ফ্যামিলি মেম্বার্স নিয়ে যাওয়ার ব্যাপারে একটা ইয়ে, আহ, মানে এইটা আসলে এমন কোনো ইয়ে আছে কিনা যেটাতে নিয়ে যাওয়া যায় বা কোনো পর্যায়ে নিয়ে যাওয়া যায়? যেমন আপনি মনে হয় চেনেন, যেমন সামদানি ভাই, উনিও কোরিয়াতে আছেন। হুম, ভাই হুম। কিন্তু ভাবিকে নিয়ে গেছে, মানে এই ব্যাপারটা তাহলে? এটা এটা যদি আমি বলি যে এক সময় কোরিয়াতে মাস্টার্স করতে আসলেও ফ্যামিলি নিয়ে আসা যেত, আচ্ছা কিন্তু যাই হোক, মানে ফ্যামিলি এখানে নিয়ে আসা যাবে ডিপেন্ডেন্ট হিসেবে, সেই ডিপেন্ডেন্টের কিন্তু কাজ করার অনুমতি নেই। আচ্ছা। কিন্তু যাই হোক, আমাদের মানে পূর্বসূরীরা, সরকারি চাকরিজীবী বলবো না, বেসরকারি লোকজনও মানে এই অকাজ করছে যে ফ্যামিলি নিয়ে এসে তাকে কাজে লাগাই দিছে। আচ্ছা। হ্যাঁ, তো এই ধরনের কিছু কেস তৈরি হওয়ার পর থেকে কোরিয়ান গভর্নমেন্ট আর কি এই বিষয়টা স্ট্রিক্ট, যে মাস্টার্স এর স্টুডেন্টদের ক্ষেত্রে তারা ও ফ্যামিলি অ্যালাউ আচ্ছা করছে না। আচ্ছা তো আচ্ছা। মাস্টার্স এর ক্ষেত্রে শুধুমাত্র তাদেরকেই ফ্যামিলি অ্যালাউ করে যারা প্রফেসরস ফান্ডিং এ এখানে আসে। হুম হুম। প্রফেসরস রিকমেন্ড করে যে হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসতে পারবে, আসুক। আচ্ছা আচ্ছা কিন্তু প্রফেসর এই রিকমেন্ডেশন দিলে পরবর্তীতে ফ্যামিলির ভিসা হয়, তাও এটা মিনিমাম 6 মাস। মানে আচ্ছা। একা এখানে এসে এখানকার 6 মাস ব্যাংক চালায়, ব্যাংকে অ্যাকাউন্ট চালু করে ব্যাংকের স্টেটমেন্ট সহ আবেদন করতে হয়। এবং হচ্ছে যে পিএইচডির ক্ষেত্রেও একই ঘটনা। তবে এই যে আমরা যে গভর্নমেন্ট স্কলারশিপ গুলোতে আসি, এই কারণে এই, যেহেতু এটা শর্ট টার্ম, এই কারণে এখানে দেন, আচ্ছা আচ্ছা। আহ, কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায়। হুম হুম। আচ্ছা, হুম। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা মূলত আমার প্রশ্ন, যে এরকম কোনো আহ, মানে ব্যাপারের সম্মুখীন হয়েছেন কিনা, যে আমরা সাধারণত যেটা দেখি যে কোনো এলাকা থেকে কোনো নেতা যদি পরিচিত হয়, বা কেউ যদি এরকম প্রশাসন ক্যাডারে বা পুলিশ ক্যাডারে বা এরকম ফরেন ক্যাডারে যদি কেউ পরিচিত থাকে, তাহলে করে না যে আমার অমুক ভাই অমুক চাকরি করে, দিয়ে কোনো একটা কাজ আকাম করছে, তার পরবর্তী ফলস্বরূপ জবাবদিহিতা আপনারা করা লাগছে, মানে এরকম কোনো পরিস্থিতির শিকার হয়েছেন কিনা? আল্লাহ দিলে এরকম বাজে পরিস্থিতিতে এখনো পড়তে হয়নি, লোকজন বিপদে পড়ে ফোন দিছে, আহ, যেগুলোতে দেখা যায় যে মানে সামান্য অনুরোধ করে হয়তো তাৎক্ষণিক পার পাওয়া সম্ভব, বা হয়তো খুব বড় কোনো অপরাধ নয়, সেটার ক্ষেত্রে আমি ইয়ে করছি, হুম, অনুরোধ করছি যথাযথ জায়গায়। কিন্তু দেখা গেল যে কিছু ক্রুশাল অপরাধ করে যখন ফোন দেয়, আমি এই ধরনের বিষয় আমি ইয়ে করি না আর কি, এন্টারটেইন করিনি। হুম হুম। সো এই ধরনের পরিস্থিতি আর কি পড়তে হয়নি। আচ্ছা আচ্ছা। ইভেন নিজের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে। হুম। সো ক্লোজ রিলেটিভদের ক্ষেত্রে দেখা গেল যে সমস্যায় পড়েছে, কিন্তু দেখা হি ইজ গিল্টি ফর দ্যাট। সো এখানে আর কি ইন্টারভেন করিনি। আচ্ছা আচ্ছা। এই আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। আমাদের আসলে অনেকক্ষণ সেশন হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আহ, মানে 1 ঘন্টা 50 মিনিট মতো প্রায়। এটা আসলে অনেক সর্বনাশ। অনেক সময়। তো ভাই, আরেকটা আমন্ত্রণ জানাই, যেহেতু আপনি বললেন যে আপনাদের ওখান থেকে হার্ভার্ডে পড়তে আসা। নিয়ে বেশ মানে ফ্রিকোয়েন্টলি যোগাযোগ করার অপশন রাখি। সো হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে যে মেইল, এ হুম, দুটো আমি ফ্রিকোয়েন্টলি চেক করি। সো আচ্ছা কেউ চাইলে এখানে যোগাযোগ করতে পারে। মেসেঞ্জারেও আর আগের মতো আর এখন অত বেশি ব্যবহার করা হয় না, কিন্তু মেসেঞ্জারেও আমি অ্যাভেলেবল। আচ্ছা কেউ চাইলে আমার মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আচ্ছা এবং হচ্ছে যে ইমেল, এই তিনটাতে আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা এনি আচ্ছা। টাইম। ঠিক আমি আছে ভাই। আমার যেহেতু আমার কাছে ফেসবুক তো আছে, আমি হচ্ছে তাহলে ফেসবুকটাই আপাতত ইয়ে দিয়ে দিব, কারণ আমি আচ্ছা, হোয়াটসঅ্যাপটা আমি পার্সোনালি করছি না, যেহেতু আপনাকে অনেক ডিস্টার্ব করবে তাহলে।
হ্যাঁ, সমস্যা নেই। ভার্সিটির জুনিয়ররা যদি ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য আমার সাথে যোগাযোগ করে, এটা নিয়ে আমার কখনোই ইয়ে আচ্ছা, লাগবে না, খারাপ ঠিক লাগবে না। আছে ভাই, তাহলে আমি আমি নিয়ে আপনি সুযোগ লাগবে। আমি সেটাও দিয়ে দিব, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা। আচ্ছা। ওকে। তো আমরা আসলে অনেকক্ষণ কথাবার্তা বলছি। অনেক ধন্যবাদ আমাদের মাঝে যারা আছেন, তাদেরকে স্পেশালি থ্যাংক ইউ আমাদের স্পিকার শাফিন ভাইকে, যে প্রায় 2 ঘন্টা ধরে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। তো আমি শেষ করার আগে আবারও ভাইকে বলবো, ভাই শেষ করার আগে যদি আপনার আহ, শেষ কোনো বার্তা থাকে তাহলে আপনি বলতে পারেন। ইটস ডিফিকাল্ট টু সে, বাট আমি শুরুতেই যেটা বলেছি সেটা আবারও বলি, যে মাইন্ডসেটটা জরুরি। আমি কোন পথে আগাতে চাই, এটা আমাদের আগে ফিক্স করতে হবে। যে আমি যদি আমার মাইন্ডসেট ঠিক করতে পারি আমি গভর্নমেন্ট জবে যাব, তাহলে গভর্নমেন্ট জবে কোথায় আমি যেতে চাই, নিজেকে কোথায় দেখতে চাই, সেটার জন্য কি কি প্রিপারেশন নেওয়া দরকার, সেটা আমি কিভাবে নেব, নিজেকে প্রশ্ন করে নিজে উত্তর খুঁজে বের করে সেভাবে সলভ করতে হবে। আমি প্রাইভেট যেতে চাইলে প্রাইভেটে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এই মাইন্ডসেট ঠিক করতে পারলে আমার মনে হয় যে লাইফে সাকসেস কঠিন কিছু না। দ্যাটস আচ্ছা ইট। ভাই, হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই। আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ পর্যায়ে মানে শেষেরও শেষ চলে গেছি। আমরা আসলে টার্গেট করি মোটামুটি 1.5 ঘন্টা, কিন্তু হয় না। প্রত্যেকবারই সময় অনেক বেশি লেগে যায়। তো আমি আর বেশি সময় বাড়াবো না। আমি আমাদের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আচ্ছা। অনেক ধন্যবাদ সুযোগটা করে দেওয়ার জন্য। তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা। তুমি যে কাজটা করছো, আশা করি যে যদি যদি শুধুমাত্র আমার এই সেশন নয়, তোমার সার্বিক কাজটা যদি একজনেরও কাজে লাগে বা একজনেরও ক্যারিয়ার কাউন্সিলিং হয়, দ্যাটস ইয়োর সাকসেস। থ্যাংক ইউ ওকে, ভাই। গুড জব, ক্যারি অন। আচ্ছা, থ্যাংক ইউ ওকে, ভাই। বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড এভরিবডি। ওকে। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, ভাই, আল্লাহ হাফিজ, আসসালামু গুড আলাইকুম নাইট। ভাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।